নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আর মাত্র 1000, তারপরেই আমরা 1,00,000 সদস্যের পরিবার হয়ে যাব। তাই যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব আস। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। আগের দিন আপনারা শুনেছেন প্রদীপ চন্দের কলমে পাকরাশি সিরিজের গল্প উন্মোচন প্রথম পর্ব। আজ শুনবেন অন্তিম পর্ব। সুব্রত বলে হাঁক দিল। সুব্রত এবং বিশ্বাস এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পাকরাশি ডাক শুনে সঙ্গে সঙ্গে ভিতরে চলে এলো দুজন। পাকরাশি এরপর বাবুলালের উদ্দেশ্যে বলল, সব আঙ্কেল এসে গেছেন, এবার তুমি শুরু করো বাবুলাল। ভয়, সংকোচ, আড়ষ্টতা সব কিছু ঝেড়ে ফেলে সে এবারে বলতে শুরু করলো। সেদিন সন্ধ্যের সময় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। উঠে টয়লেটে যাচ্ছিলাম। আমাদের টয়লেটটা কোয়ার্টার থেকে একটু দূরে। বাড়ি ও টয়লেটের মাঝে ফাঁকা জায়গাটা দিয়ে হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম দুটো লোক ছোটবাবুকে টানতে টানতে ঢিবির পিছনে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে একজন লোক অন্ধকারের মধ্যে কোথা থেকে দৌড়ে এসে আমার মুখ চেপে ধরে। বাবুলালকে থামিয়ে পাকরাশি জিজ্ঞেস করলো, যে দুজন ছোটবাবুকে টেনে নিয়ে যাচ্ছিল তাদের একজন নাকি অন্য কেউ? অন্য লোক, লম্বা চেহারা, গালে দাঁড়িয়ে আছে। লোকটা কি তোমার চেনা? না, প্রথমে ওই অন্ধকারে তার মুখ ভালো করে দেখা যাচ্ছিল না, তবে এটা বোঝা যাচ্ছিল লোকটা বেশ লম্বা ও স্বাস্থ্যবান, তার গালে দাড়িও আছে। তারপর? লোকটার হাতে একটা লাঠি ছিল, সেটা দিয়ে আমার মাথায় একটা সজোরে আঘাত করলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখলাম আমার মুখ গামছা দিয়ে বাঁধা, হাত দুটো পিঠের দিকে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বুঝলাম আমি একটা গাড়ির ভেতরে রয়েছি। গাড়িতে আর কেউ ছিল না? না, তখন মুষলধারে বৃষ্টি চলছে। এভাবে একলা গাড়িতে কতক্ষণ পড়েছিলাম জানি না। আমার সারা শরীর বৃষ্টিতে ভিজে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, মাথাতেও খুব ব্যথা করছিল। অনেকক্ষণ পর ওই 3টে লোক গাড়ির কাছে এলো। গাড়ির ডিকিতে শাবল কোদাল রেখে গাড়িতে উঠে বসলো। দাড়িওয়ালা লোকটা ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট দিল। প্রায় ঘন্টাখানেক পর একটা ভাঙাচোরা বাড়ির সামনে গিয়ে তারা থামলো। আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে ওই বাড়ির একটা ঘরে একরকম ছুঁড়ে ফেলে দিল। দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে লোকগুলো আবার কোথায় যেন চলে গেল। পরের দিন খুব ভোরে দুজন লোক এসে দরজা খুলে ভিতরে ঢুকলো। ওদের মাথা মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। দুজনের হাতে মাংস কাটা চপার। একজন আমার মুখ খুলে দিল। ওরা বলল ওদের মালিক নাকি আদেশ দিয়েছে আমার গলা কেটে মাটিতে পুঁতে ফেলতে। ওরা মালিকের আদেশ পালন করতে তাই এসেছে আমার কাছে। আমি ভয় পেয়ে কাঁদতে লাগলাম। ওদের পা ধরে প্রাণ ভিক্ষা চাইলাম। ওরা বলল আমাকে ওরা ছেড়ে দিতে পারে, তবে একটা শর্তে। ওরা ওই ঘটনার কথা আমি যেন কাউকে না বলি। আমি হাত জোর করে বললাম আমি কাউকে বলবো না, কাউকে না। ওরা আমাকে বারবার করে সতর্ক করে দিল যে যদি আমি এই বিষয়ে মুখ খুলি তাহলে আমার পরিবারের কেউ বাঁচবে না, আমাদের সকলকে ওরা মেরে ফেলবে। সেই ভয়ে আমি এতদিন ধরে ওই ঘটনার কথা কাউকে বলতে পারিনি স্যার, কাউকে বলতে পারিনি। তুমি বাড়ি ফিরলে কি করে? ওরা আবার আমার হাত পা বেঁধে চ্যাংদোলা করে গাড়ির পিছনের সিটে শুয়ে দিল। তারপর দুজনে গিয়ে গাড়ির সামনের সিটে বসলো। একজন গাড়ি চালাচ্ছিল, অন্যজন পাশে বসেছিল। প্রায় 1 ঘন্টাও বেশি সময় আমি ওভাবে গাড়ির পেছনে পড়েছিলাম। আমাদের গ্রামের ভিতরে একটা ফাঁকা মাঠের মাঝখানে এসে গাড়িটা হঠাৎ থামলো। দুজনে আবার গামছা দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিয়ে গাড়ির দরজা খুলে আমার বাঁধন খুলে দিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। তারপর গাড়ি ঘুরিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে তারা পালিয়ে গেল।
আচ্ছা, গাড়িটা কি রঙের ছিল? গাড়ির নম্বর কি ছিল তুমি বলতে পারবে? খুব পুরনো কালো রঙের গাড়ি। অনেক জায়গায় রঙও চটে গিয়েছিল। নাম্বারটা দেখার কথা আমার তখন মাথায় আসেনি। ছোটবাবুকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন কি সে বেঁচে ছিল বলে তোমার মনে হয়? তা বলতে পারবো না, তবে তবে তখন যে তার কোনো জ্ঞান ছিল না তাতে আমি নিশ্চিত। কোথায় তাকে পোতা হয়েছিল তা তো তুমি দেখতে পাওনি। হ্যাঁ, কিন্তু আমি জানি কোথায় পোঁতা হয়েছিল। কি করে? ওই ঘটনার পর আমি এক সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারিনি। ভয় আমার খুব জ্বর এসে গেছিল। ওই দিনের ঘটনাগুলো আমি স্বপ্নে দেখতে পেতাম। ভয়ে ঘুম ভেঙে যেত, সারা শরীর শীতল হয়ে আসতো। আস্তে আস্তে একটু সুস্থ হওয়ার পর ঢিবির পিছনের জায়গাটা আমাকে খুব টানতে লাগলো। কৌতূহল দমন করতে না পেরে একদিন চলে গেলাম ঢিবির পিছনে। গিয়ে দেখলাম একটা জায়গায় মাটি খোঁড়ার চিহ্ন একেবারে পরিষ্কার। ওখানেই ছোটবাবুর দেহ পোতা আছে। ওয়েল ডান বেটা, চলো সেই জায়গাটা আমাদের দেখাবে, চলো। দেরি না করে বাবুলালের সঙ্গে তিনজন তখনই সেই জায়গাটা দেখতে চলে গেল। ঢিবির পিছনের দিকে নিয়ে গিয়ে বাবুলাল একটা জায়গা দেখিয়ে বলল, এইখানটাই পোতা আছে স্যার। ঠিক আছে, তুমি এখন যাও, দরকার পড়লে আবার তোমাকে ডেকে আনবো। আর এইসব কথা কোনোভাবেই আর কাউকে বলবে না, কেমন? মনে থাকবে? ঠিক আছে স্যার। বাবুলাল চলে যাওয়ার পর পাকরাশি এবং সুব্রত ভালো করে জায়গাটা পরীক্ষা করছে। কতগুলো গাছের ডাল কুড়িয়ে এনে জায়গাটায় পুঁতে চিহ্নিত করে রেখে তারা শান্তিনিবাসে ফিরে এলো। ঘরে ঢুকেই পাকরাশি বলল, সুব্রত, প্লিজ একটু ওই বীরভূম এসপি অফিসের ফোন নম্বরটা বার করো তো। ওকে স্যার। বলে সুব্রত নম্বর খুঁজতে লেগে পড়ল। কয়েক মিনিটের চেষ্টায় সে নম্বর খুঁজে বের করে ফেলল। সুব্রতর কাছ থেকে নাম্বারটা নিয়ে পাকরাশি আর দেরি করল না, সঙ্গে সঙ্গে ডায়াল করল এসপি সুকমল সেনগুপ্তকে। ফোন ধরে এসপি সাহেব হ্যালো বলতে নিজের পরিচয় দিয়ে পুরো ঘটনা একেবারে সবিস্তারে তার কাছে বর্ণনা করল পাকরাশি। অত্যন্ত খুশি হয়ে এসপি সাহেব সঙ্গে সঙ্গে কেস রিওপেন করার অর্ডার দিলেন এবং স্থানীয় থানাকে নির্দেশ দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এরপর 1 ঘন্টাও হয়নি, লোকাল থানার ওসি শ্রীকান্ত চাকলাদার এসে একেবারে হাজির। স্যার, এসপি সাহেবের অর্ডার পেয়ে ছুটে এলাম স্যার। তিনি ইমেল মারফত নির্যাস মুখার্জি নিখোঁজ কেসটা রিওপেন করার নির্দেশ দিয়েছেন এবং এই ব্যাপারে আপনাকে সব রকম সহযোগিতা করতে বলেছেন। স্যার, এই কেসটার সঙ্গে 5 বছর আগেও আমি সহযোগী হিসেবে যুক্ত ছিলাম। তখন আমি এএসআই পোস্টে ছিলাম। এখন আমাকে কি করতে হবে আদেশ করুন স্যার। তাহলে তো খুব ভালোই হলো। শোনো, তুমি সবার আগে মাটি খোঁড়বার জন্য কয়েকজন লোককে জোগাড় করো। ওকে স্যার। এই বলে চাকলাদার লোক জোগাড় করতে বেরিয়ে গেল। 1/2 ঘন্টা পর একজন কনস্টেবল এসে বলল, স্যার, মাটি খোঁড়ার লোক এসে গেছে স্যার, আপনারা আসুন। 3 জন সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। চাকলাদার বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। 3 জন গাড়িতে উঠে বসতে গাড়ি স্টার্ট দিল মুখার্জি বাড়ির উদ্দেশ্যে। মিনিট খানেকের মধ্যেই পুলিশের গাড়ি সোজা গিয়ে উপস্থিত হলো মুখার্জি বাড়ির সেই উঁচু ঢিবিটির পাশে। গাড়ির আওয়াজ শুনে শিবচরণ বাইরে বেরিয়ে এলো। পুলিশের গাড়ি দেখে প্রথমটা সে চমকে উঠল, তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে বাবু? নির্যাস মুখার্জির তদন্তের কাজ আবার শুরু হয়েছে। আমরা এই জায়গাটা খুঁড়ে দেখব। আমার ধারণা নির্যাসের মৃতদেহ এখানে পুঁতে রাখা আছে। এইরকম একটা কথা শুনে শিবচরণ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। একেবারে হতচকিত হয়ে সে বলল, বলেন কি বাবুজি, তা কি করে সম্ভব? তুমি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে দেখো মাটির নিচে কি বের হয়। শুরু হলো খনন কাজ। 3 জন শ্রমিকের মিনিট 15 খোঁড়াখুঁড়িতেই বেরিয়ে এলো কঙ্কাল। পুঁতে রাখার সময় মৃতদেহের পরনে যে পোশাক ছিল তা প্রায় নষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও একটা অস্পষ্ট আভাস থেকেই গেছে। চাকলাদারের কাছ থেকে দস্তানা এবং বিবর্ধক কাঁচ নিয়ে গর্তে নেমে পড়ল পাকরাশি। খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো কঙ্কালের চারপাশ। নষ্ট হয়ে যাওয়ার পরও যেটুকু চিহ্ন অবশিষ্ট আছে তা খুঁজতে শুরু করলো সে। পরীক্ষা শেষে একটা জাতীয় শব্দ তার মুখ থেকে বেরিয়ে এলো। নির্যাসের কঙ্কাল এবং প্রায় মাটিতে রূপান্তরিত হওয়া এবং পচন ধরে যাওয়া পোশাকের অবশিষ্টাংশ
ফোরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে পাকরাশি উপরে উঠে এলো। এরপর বাকি কাজের দায়িত্ব চাকলাদার এবং তার সহযোগী পুলিশ কর্মীদের উপর ন্যস্ত করে শান্তিনিবাসে ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো তারা। তার আগে অবশ্য চাকলাদারের সঙ্গে কন্ট্যাক্ট নম্বর বিনিময় করে নিল পাকরাশি। শান্তিনিবাসে ফিরে নিজেদের ঘরে ঢুকেই বিশ্বাস বলল, কি সাংঘাতিক! সত্যি ইওর অনার, ইউ আর গ্রেট। এইভাবে মৃতদেহ খুঁজে বের করা কারো পক্ষে সম্ভব হতো না। ওই ছোকরাই তবে আত্মা সেজে এতদিন ভয় দেখাচ্ছিল। আর সেই ভয়ই তো আপনার প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কি বলেন মান্যবর? ভয় পাবো না? অন্ধকারে ছায়ামূর্তি দেখলে এমনিতেই সকলে ভয়ে মূর্ছা যায়, তার উপর সেই ছায়ামূর্তি মৃত মানুষের গলায় কথা বলছে। কি ভয়ঙ্কর ব্যাপার সেটা একবার ভাবুন। বিশ্বাসের কথা শুনে সুব্রত একটু মুচকি হাসল, বলল, কেন, মৃত মানুষ যে কখনো কথা বলতে পারে না তা কি আপনি জানেন না? বলতেও তো পারে। হরর ছবিতে দেখেন না, প্রেতাত্মা কথা বলছে, আরো কত রকম সাংঘাতিক সব কাজকর্ম করছে। সুব্রত হো হো করে হেসে উঠল, আর পাকরাশি বলল, এবার তো বুঝলেন, আত্মা বা ভূত বলে কিছুই হয় না। হয় সেগুলো মানুষই করে, নয়তো আমরাই আমাদের দেখার ভুলে ভয়ঙ্কর কিছু কল্পনা করে নিই। একেবারে যে নেই তা মানতে পারবো না ইওর অনার। এক্ষেত্রে হয়তো ওই ছোকরার কারসাজি ছিল, কিন্তু সব ক্ষেত্রে যে তাই হবে কি করে হলফ করে বলা যায়? পাকরাশি আর কথা বাড়াল না। যে বিশ্বাস বিশ্বাসের মনে গেঁথে বসে আছে তা দূর করতে পারা অত সহজ নয়। সুব্রত সেই সময় প্রসঙ্গ পাল্টে বলল, কিন্তু স্যার একটা কথা, আততায়ী খুন করে মৃতদেহ তার বাড়িতে এনে পুঁতে রাখতে গেল কেন? এতে তো ঝুঁকি বেশি নিতে হয়েছিল, নয় কি? কারণ মৃতদেহ পুঁতে রাখবার সবচেয়ে সেফ জায়গা ওই মুখার্জি বাড়ি, যা পুরোপুরি অরক্ষিত। যে কেউ যে কোনো সময় ওই বাড়িতে ঢুকে পড়তে পারে। তাছাড়া ওই বাড়িতে বিশাল পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, যেসব জায়গায় প্রতিদিন কেউ যায় না, বিশেষ করে ওই ঢিপির পিছনের দিকটায়। এই কথা ভেবেই হয়তো খুনিরা ডেড বডি ওখানে এনে পুঁতে রেখে গিয়েছিল। ঠিকই, পুলিশও কেবল মাফিয়াদের পেছনে ঘুরে বেরিয়েছিল এবং তাদের জায়গাগুলো তল্লাশি করেই দায় সারছিল। ওইখানে এনে যে পুঁতে রেখে যেতে পারে সে চিন্তা তাদের মাথাতেই আসেনি। সত্যি, আপনার ব্যাখ্যা না শুনলে আমার মাথাতেও সেটা আসতো কিনা সন্দেহ। সব মানলাম, তাও একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না ইওর অনার। এইরকম একটা ঘটনা বাড়ির ভেতরে ঘটে গেল, অথচ ওই বাচ্চা ছেলেটি ছাড়া বাড়ির অন্য কোনো লোক কিছু শুনতে পেল না। কেমন অদ্ভুত লাগছে না? সেই দিনের পরিস্থিতিটা একবার বিবেচনা করে দেখুন তো। গভীর রাত, মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে, মুহুর্মুহু বজ্রবিদ্যুতের শব্দ হচ্ছে, তাতে বাকি সব আওয়াজ নিশ্চয়ই ঢাকা পড়ে গিয়েছিল। তাছাড়া নির্মাল্যবাবু ও সাথীদেবী ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে কোনো শব্দ তাদের কানে পৌঁছনো স্বাভাবিক সময় প্রায় অসম্ভব। ওই দুর্যোগে তো কোনোভাবেই সম্ভব ছিল না। আর স্বামী বাড়ি না ফেরায় অললিকা হয়তো তার জন্য অপেক্ষা করতে করতে একসময় নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল। ওই রকম রাতে ওই সময় যে কোনো কারো চোখ জুড়ে এসে সে ঘুমিয়ে পড়বে, তাতে কোনো অস্বাভাবিকতা নেই। সত্যি লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেল সেদিন। সময় তখন বিকেল 4টে। পাকরাশি তার নোটবুক নিয়ে বসে কিছু একটা লিখে চলেছে। সুব্রত আর বিশ্বাস নিজের নিজের খাটে শুয়ে দুপুরের ভাত ঘুম দিচ্ছে। 4:30 কিছু পর পাকরাশির মোবাইলে এসপি সাহেবের ফোন এলো। ফোন তুলে হ্যালো বলতে অপর প্রান্ত থেকে এসপি সাহেব জানতে চাইলেন লোকাল থানা থেকে তাকে কেউ যোগাযোগ করেছিল কিনা। উত্তরে পাকরাশি সবিস্তারে সকালের ঘটনা সবই তাকে জানালো। শুনে এসপি সাহেব পাকরাশির ভূয়সী প্রশংসা করলেন এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন। পাকরাশিকে তিনি আরও বললেন যে কোনো প্রয়োজনে যেন তার সাহায্য চাইতে তিনি দ্বিধা না করেন। ওকে স্যার বলে ফোন রেখে পাকরাশি একটা সিগারেট ধরিয়ে সবে টান দিয়েছে, তখনই নিচে গাড়ি এসে থামার শব্দ হলো। জানলার সামনে গিয়ে সে দেখল চাকলা তার গাড়ি থেকে নেমে গটগট করে সদর দরজার দিকে হেঁটে আসছে। কিছুক্ষণ আগেই সুব্রতর ঘুম ভেঙেছে, গাড়ির শব্দ তারও কানে পৌঁছেছে। সে বলল, মিস্টার চাকলাদার এলেন বোধহয়। হ্যাঁ, ঘরে এসে পৌঁছলো বলে। বলতে বলতেই চাকলাদার ঘরে এসে পা রাখল। তারপর বলল, গুড আফটারনুন স্যার। চাকলাদার এসেছো, খুব ভালো হয়েছে, বসো, কথা আছে। চাকলাদার চেয়ার টেনে বসে বলল,
আপনার কাছে এলাম তদন্তের স্ট্র্যাটেজিটা নিয়ে একটু আলোচনা করব বলে। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, সুব্রত স্যার কি একটু ভাত ঘুম দিয়ে নিলেন নাকি? হ্যাঁ, একটু ঘুম এসে গিয়েছিল। যেটা জানার ছিল, ফরেন্সিক রিপোর্ট পেতে কতদিন লাগতে পারে বলে তোমার মনে হয়? পাকরাশির প্রশ্নের উত্তরে চাকলাদার জানালো, তা স্যার 1 সপ্তাহ তো লাগবেই। বলো কি, অতদিন লাগলে কি করে হবে? 1 সপ্তাহের মধ্যে তো আমি তদন্ত শেষ করে দিতেই চাইছি। এরপর পাকরাশি এসপি সাহেবের নাম্বার ডায়াল করল। ফোন ধরে এসপি সাহেব বললেন, বলুন মিস্টার পাকরাশি। স্যার, বলছি ফরেন্সিক রিপোর্টটা একটু তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করা যায় না? পাকরাশির আর্জি শুনে এসপি সাহেব বললেন, ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ফোন রেখে এসপির ফিরতি কলের জন্য অপেক্ষা করতে লাগলো সকলে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 15 পর এসপির ফোন চলে এলো। তিনি জানালেন 2 দিন পর রিপোর্ট পাওয়া যেতে পারে। পাকরাশি অনেকটাই আশ্বস্ত হলো। তারপর চাকলাদারকে বলল, চাকলাদার, সাথী দেবীর ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করো। কঙ্কালটা যে নির্যাসের, সবার আগে সেই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। সাথী দেবীর ডিএনএর সঙ্গে কঙ্কালের ডিএনএ ম্যাচ করলে তবেই কেস দাঁড়াবে, না হলে বৃথা পণ্ডশ্রম। চাকলাদার সায় দিয়ে বলল, অবশ্যই স্যার, আমি আগামী কালই করানোর ব্যবস্থা করছি। ভেরি গুড। 5 বছর আগে তুমি তো এই কেসের সহকারী ইনভেস্টিগেটিং অফিসার ছিলে। তোমাদের সাসপেক্ট লিস্টে কে কে ছিল তখন? সাসপেক্ট লিস্ট বলুন আর টার্গেট বলুন, সবটাই আটকে ছিল 3 জনকে ঘিরে। 1 যোগেন মিশ্র, 2 অশোক মণ্ডল আর 3 ঝন্টু আলম। কারা এরা? যোগেন মিশ্র হচ্ছে একজন কয়লা মাফিয়া, অশোক মণ্ডল পাথর খাদানের মাতব্বর তথা এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা, আর ঝন্টু আলম এক পরিচিত সমাজবিরোধী। এই অঞ্চলের নানা দুষ্কর্মের সঙ্গে সে জড়িত। এদের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল? নির্যাস মুখার্জিরই কোনো সন্ধান পাওয়া গেল না। ওদের বিরুদ্ধে প্রমাণ পেলেই কি, আর না পেলেই বা কি। আর তাছাড়া বড়বাবুর সঙ্গে ওই 3 জনের খুব দহরম মহরম ছিল, বোঝেনি তো সব। বুঝতে পারছি, কিন্তু তুমিও তো কিছু অ্যাকশন নিতে পারতে। আমাকে কিছু করতে দিলে তো। হ্যাঁ, তাও ঠিক কথা। তোমার কি মনে হয় এই 3 জনের মধ্যে কেউ কি এই কাজটা করে থাকতে পারে? অবশ্যই পারে। নির্যাস মুখার্জি ছিল ওদের 3 জনের কমন অ্যান্ড প্রাইম এনিমি। শত্রুকে সরিয়ে দিতে পারলে যে অবাধে ইচ্ছামতো দুষ্কর্ম করা যাবে তা বলাই বাহুল্য। নির্যাসের উপর যে 2বার হামলা চালানো হয়েছিল, সে দুটো কে করিয়েছিল? 2টো ঘটনাই ঘটেছিল রামপুরহাট থানার জুরিসডিকশনে। তবে ওই ঘটনা দুটোয় যারা গ্রেফতার হয়েছিল, প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে গিয়েছিল স্যার। আচ্ছা, ওই 2 জনের সঙ্গে কি যোগেন, অশোক, ঝন্টুর কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, একজন ছিল যোগেনের সাগরেদ, আর অন্যজন অশোক মণ্ডলের পার্টির এক যুব নেতা। তোমার কি ধারণা ওরা নির্যাসের উপর হামলা চালায়নি? প্রমাণ যখন করা যায়নি, সেক্ষেত্রে সেটাই মেনে নিতে হয়। তাহলে হামলা দুটো করলো কে? আচ্ছা, রামপুরহাটের কোনো ইনফরমারের সঙ্গে কি তোমার যোগাযোগ আছে? না, যোগাযোগ নেই, তবে খোঁজ নিলে পেয়ে যাব। গুড, ইমিডিয়েটলি খোঁজ নাও, দরকার লাগবে। ওকে স্যার। তোমাকে আরও একটা কাজ করতে হবে। নির্যাসের সেই সময়কার কল রেকর্ডস ও লাস্ট লোকেশনটা বের করে আমাকে দিতে হবে। ওসব নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না স্যার। মনে করুন পেয়ে গেছেন, কল রেকর্ডস বোধহয় ফাইলেই আছে, লাস্ট লোকেশনটা আছে কিনা দেখতে হবে। ও না থাকলে বের করিয়ে নেব। কাল খুব সকালে এখানে চলে এসো, কেমন? কয়েকটি জায়গায় যেতে হতে পারে। শিওর স্যার। পরের দিন ভোর হতে না হতে চাকলাদার গাড়ি নিয়ে এসে হাজির। সেই যে ইনফরমেশন সে দিল, তাতে পাকরাশি একদিকে যেমন খুশি হলো, সেই সঙ্গে চাকলাদারের কাজের উপর তার আস্থা অনেক গুণ বেড়ে গেল। তদন্তও হয়তো একটা নতুন দিশা খুঁজে পেল। সময় 6:45। সবে মাত্র ভোর হয়েছে। সূর্য তখনও সম্পূর্ণ প্রকাশিত হয়নি। টানা বারান্দার এ মাথা থেকে ও মাথা পায়চারি করে পাকরাশি তার রুটিন মর্নিং ওয়াক সারছিল।
বারান্দা থেকেই সে দেখতে পেল পুলিশের গাড়ি গেটের বাইরে এসে দাঁড়ালো। যদিও তাতে কিছুটা অবাক হলো সে, এত সকালে চাকলাদার এসে হাজির হবে তা সে ভাবেনি। গাড়ি থেকে নেমেই চাকলাদার হন হন করে সদর দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটা এবং দেহের ভাষা দেখে তাকে বেশ উত্তেজিতই মনে হচ্ছিল পাকরাশির। মনে মনে সে ভাবল, আবার কি অঘটন ঘটল রে বাবা। সিঁড়ি দিয়ে উপরে উঠেই বারান্দায় পাকরাশিকে দেখে চাকলাদার উত্তেজিত গলায় বলল, স্যার স্যার, নির্যাস মুখার্জির উপর আক্রমণ দুটো যে করেছিল তার নাম পরিচয় সব জানতে পেরে গেছি। যাক, সকাল সকাল তাহলে ভালো খবরই নিয়ে এসেছো। যেভাবে তুমি এলে তাতে তো আমার মনে হচ্ছিল কিছু অঘটন ঘটেছে বুঝি আবার। কিন্তু এতদিন ধরে যার সন্ধান পাওয়া গেল না, হঠাৎ এক রাতের মধ্যে তুমি তা জেনে গেলে কোন ম্যাজিকে? অনেক খুঁজে তিন চোখ নামের এক ইনফরমারের খোঁজ পেলাম স্যার, খবরটা ওই দিল। তিন চোখ? এটা আবার কীরকম নাম? আসলে ওর নাম করিম শেখ। ওর কপালের ঠিক মাঝখানে একটা মাংসপিণ্ডের মতো জরুল আছে, সেই জন্যে সকলে ওকে তিন চোখ বলে ডাকে। ওয়েল ডান। তা কে সেই ছুপা রুস্তম যার সন্ধান পুলিশ এতদিন ধরে পেল না? ওর নাম আসলাম সিকদার। সকলে অবশ্য রকেট নামে ওকে চেনে। বহরমপুরে বাড়ি, এলাকার পরিচিত সমাজ বিরোধী। তোলাবাজি, মস্তানি আর ছোটোখাটো অপরাধের সুপারি নেওয়া ওর কাজ। তবে এ পর্যন্ত কোনো খুনের মামলা ওর বিরুদ্ধে নেই। তার মানে তোমার এই রকেট দাগি অপরাধী বলতে যা বোঝায় তা নয়। খুনের সুপারি নেওয়ার মতো এলেম তার নেই। ঠিকই বলেছেন স্যার, ওই পাতি মস্তান বলা যেতে পারে। সুতরাং যে বা যারা সুপারি দিয়েছিল নির্যাসকে খুন করা তার বা তাদের অভিপ্রায় ছিল না। নিছক ভয় দেখানো এবং সন্ত্রস্ত করাই ছিল এর উদ্দেশ্য। একদমই তাই স্যার। তা না হলে রকেটকে সুপারি দিতে যাবে কেন? তাহলে তো সেই মহাপুরুষের সঙ্গে মোলাকাত করা খুবই আবশ্যক। অবশ্যই স্যার। ওর ঠেক আস্তানা বিষয়ে কিছু জানতে পেরেছ? পেরেছি স্যার, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওকে অ্যারেস্ট করা যাবে না, আর ওর বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না। কি আর করা যাবে, মূল অপরাধীকে ধরতে গেলে এইসব অন্যায় দাবি মেনে নিতেই হবে। আর তাছাড়া এতদিন পর ওর বিরুদ্ধে কেস দাঁড় করানোটা খুবই মুশকিল কাজ। একদমই তাই স্যার। কে বা কারা ওকে সুপারি দিয়েছিল তা কি ও বলবে? ওকে গ্রেফতার না করা হলে ও সব বলে দেবে বলেছে স্যার। তবে ওর সঙ্গে পুলিশের পোশাকে আর পুলিশের গাড়িতে দেখা করা চলবে না। ওকে, নো প্রবলেম। স্যার, অ্যাকচুয়ালি ওই রকেটও পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে, যা কেউ জানে না। তিন চোখের সঙ্গে সেই সূত্রেই ওর বন্ধুত্ব। ভেরি গুড, তাহলে চলো বহরমপুর। দু ঘন্টার উপরে লেগে গেল বহরমপুর পৌঁছতে। শহরে ঢোকার পর পাকরাশি ঘড়ি দেখল 10:10 বাজে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো হলো। জায়গাটা শহরের প্রান্ত সীমানায়, প্রাণকেন্দ্র থেকে অনেকটা দূরে। সময় নষ্ট না করে চাকলাদার দ্রুত গাড়ি থেকে নেমে রকেটের নাম্বার ডায়াল করল। পাকরাশি, সুব্রত ও বিশ্বাস তারাও ততক্ষণে নেমে এসেছে রাস্তায়। রকেটের সঙ্গে চাকলাদারের ফোনে মিনিট 4 কথা হলো। কথা শেষ করে চাকলাদার জানালো, স্যার, রকেট আসছে। মিনিট 10 অপেক্ষা করার পর দেখা গেল দূর থেকে একটা মোটরসাইকেল প্রচণ্ড গতিতে পাকরাশিদের দিকে ছুটে আসছে। 30-35 গজ দূরে এসে মোটরসাইকেলটি দাঁড়িয়ে পড়ল। সাইকেল আরোহী বছর 35-এর এক যুবক হবে। গালে দাঁড়ি, মাথায় হেলমেট, পরনে জিন্সের প্যান্ট এবং টি শার্ট। যুবকটি সতর্ক দৃষ্টিতে একবার এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করল। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা চাকলাদারের ফোনের রিংটোন তখনই বেজে উঠল। হাত নেড়ে চাকলাদার যুবকটিকে কাছে আসতে ইশারা করল। মোটরসাইকেল স্টার্ট করে যুবকটি কাছে এসে চাকলাদারের দিকে তাকিয়ে বলল, চাকলাদার সাহেব। হ্যাঁ, আমি রকেট। আপনার সঙ্গে একটু আগে আমার ফোনে কথা হয়েছে। বলুন, কি জানতে চান? চাকলাদার পাকরাশিকে দেখিয়ে বলল, শোনো, ইনি আমাদের সাহেব, তোমাকে কিছু প্রশ্ন করবেন। আশা করব তুমি সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে। রকেট এরপর পাকরাশির দিকে ফিরে বলল, বলুন স্যার, কেই আপনার প্রশ্ন?
আচ্ছা, 5 বছর আগে বীরভূম বার্তার সাংবাদিক নির্যাসের উপর দুবার হামলা চালানো হয়েছিল। আমরা জানতে পেরেছি সেই দুটো হামলা আপনিই করিয়েছিলেন। কথাটা কি সত্যি? নাম নির্যাস কিনা জানি না, আমাকে একজনের ফটো দেখানো হয়েছিল। সেই ফটোর মানুষটাকে অ্যাটাক করতে বলা হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করেছিলাম, তবে কাজটা আমি নিজে করিনি। কাজটা করতে দুজনকে আমি কাজে লাগিয়েছিলাম। আপনাকে ওই কাজ করতে, অর্থাৎ ওই কাজের সুপারি কে দিয়েছিল? একজন নয়, দুজন সুপারি দিয়েছিল। দুজন আলাদা আলাদাভাবে দুবার। তারা কারা? রকেট এবার চাকলাদারের মুখের দিকে তাকালো। সে তাকানোর ভঙ্গিতে ছিল জিজ্ঞাসা। তার শর্ত মানা হবে কিনা সেই জিজ্ঞাসা তার চোখে। পাকরাশির তা বুঝতে একটু অসুবিধে হলো না। তাকে আশ্বস্ত করতে সে বলল, কোনো চিন্তা নেই আপনার, সব কথা গোপন থাকবে। আপনার নামও কেউ জানতে পারবে না। আপনি নির্দ্বিধায় সব সত্য বলতে পারেন। রকেট কোনো কথা না বলে খালি চুপ করে রইল কিছুক্ষণ। হয়তো সে ভাবছিল সব কথা এইভাবে জানিয়ে দেওয়া তার কি ঠিক হবে। মিনিট খানেক ওভাবেই কাটল। পাকরাশিও তাকে মন স্থির করার জন্য সময় দিল। মিনিট খানেক পর সে বলল, বলতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে কোনো কেস দেওয়া যাবে না। আহা, আপনাকে তো আগেই বলা হলো। আপনি আর সময় নষ্ট না করে নির্দ্বিধায় বলে ফেলুন। প্রথম সুপারি দিয়েছিল ইকবাল। খুন করার সুপারি? না, খুনের সুপারি আমি নিই না। হালকা করে কোর্টকে দিতে বলেছিল, যাতে ভয় পেয়ে যায়। কারণ কিছু বলেছিল? বলেছিল ওর বোনকে নাকি খুব ডিস্টার্ব করা হচ্ছিল। বুঝেছি। আর দ্বিতীয়? এর দিন 10 পরে কাঞ্জিলাল অ্যান্ড সন্সের মালিক আমাকে একদিন ফোন করে ওর দোকানে দেখা করতে বলেছিল। সেই মোতাবেক তার সঙ্গে দেখা করতে যাই। তখন সে বলে একজনকে খালাস করে দিতে হবে। আমি না বলে দিয়ে চলে আসি। পরের দিনে আবার ডাকে। আমি তাকে সাফ বলে দিই খালাস করার কাজ আমি নিই না। তখন সে বলেছিল ঘায়েল করে দিলেই চলবে। তখন রাজি হই। কাঞ্জিলাল অ্যান্ড সন্সের মালিকের নাম কি? এই প্রশ্নের উত্তরে রকেট যে নাম বলল তাতে পাকরাশি বাদে সকলেই বেশ অবাক হয়ে গেল। মহেন্দ্র কাঞ্জিলাল। জাতীয় সড়ক ধরে গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে চলেছে রামপুর হাটের দিকে। পাকরাশি জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বড় উদাস তার। 2 আঙুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেট ক্রমশ পুড়ছে। টান দেওয়ার খেয়াল তার আর নেই। বোঝাই যাচ্ছে গভীর চিন্তায় ডুবে আছে সে। সামনের সিটে ড্রাইভারের পাশে বসে থাকা চাকলাদারের প্রশ্নে পাকরাশির ধ্যান ভঙ্গ হলো। চাকলাদার জিজ্ঞেস করল, এই মহেন্দ্র কাঞ্জিলাল লোকটি কে স্যার? কথাটা পুরোপুরি ধ্যানমগ্ন পাকরাশির কানে বোধহয় প্রবেশ করল না। সে জিজ্ঞেস করল, চাকলাদার, কি যেন বললে তুমি? না, মানে এই মহেন্দ্র কাঞ্জিলাল ব্যক্তিটি কে সেটাই জিজ্ঞাসা করছিলাম স্যার। নির্যাসের বড় বোনের স্বামী। কি আশ্চর্য! শালাকে খুন করার জন্য সুপারি দিতে চেয়েছিল নিজের জামাইবাবু। তাতে তার লাভ? সম্পত্তি? শ্বশুর বাড়ির সম্পত্তির উত্তরাধিকারী তো শালা ছাড়াও আরও একাধিক ব্যক্তি। তাহলে স্যার... চাকলাদারের কথা শেষ হওয়ার আগেই পাকরাশি বলল, একজনের পর অন্যজন। পরিকল্পনা হয়তো তেমনই ছিল, কিন্তু... হঠাৎ করে গাড়ি ব্রেক কষায় কথা অসম্পূর্ণ রেখেই থেমে গেল পাকরাশি। পিছন থেকে একটা গাড়ি আচমকা প্রচণ্ড গতিতে পাকরাশিদের গাড়িকে ওভারটেক করে বিপজ্জনকভাবে বাম দিকে টার্ন নিয়ে বেরিয়ে গেল। গাড়ি আবার চলতে শুরু করার পর চাকলাদার বলল, তাহলে তো মনে হয় স্যার ওই মহেন্দ্রই নির্যাসবাবুকে খুন করেছে, মানে করিয়েছে। আপনি কি বলেন? পাকরাশি ঠিক পাশে বসে থাকা বিশ্বাসও চাকলাদারকে সমর্থন করে বলল, আমারও তাই মনে হচ্ছে ইওর অনার। হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে কোনো রকম কোনো সলিড প্রমাণ নেই। চাকলাদার, তুমি মহেন্দ্র কাঞ্জিলালের ফোন নম্বরটা জোগাড় করে কল ডিটেলস ও ঘটনার দিনের ডিটেলস লোকেশন বের করে রাখো। তাছাড়া সংশ্লিষ্ট সকলের কল রেকর্ড ও ভিকটিমের ফোনের লাস্ট লোকেশন আজ বিকেলের মধ্যে আমার কাছে পাঠিয়ে দেবে, কেমন? ওকে স্যার। এরপর আর কেউ কথা বলল না। সিগারেট প্রায় শেষ হয়ে এসেছিল। লম্বা একটা টান দিয়ে পাকরাশি সেটা বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সারা পথ সে গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। শান্তিনিবাসে পৌঁছে দেখা গেল ঘড়ির কাঁটা 1টার ঘরে পৌঁছে গেছে।
তাদের নামিয়ে দিয়ে চাকলাদার থানায় ফিরে গেছে। দোতলায় উঠতেই মহিলা কণ্ঠে কথা বলার আওয়াজ তাদের সবার কানে এলো। এই বাড়ির দোতলায় মহিলার গলা শুনে বেশ আশ্চর্য হলো পাকরাশি। শব্দটা রিজুর ঘর থেকে আসছিল। সুব্রত বলল, লক্ষ্য করেছেন স্যার, রিজু বাবুর ঘর থেকে মহিলার গলা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনেছি, ঋতুর ঘরে সম্ভবত কেউ এসেছে। ওদিকে বারান্দায় পায়ের শব্দ শুনে ঘরের ভিতর থেকে রিজু গলা তুলে বলল, শঙ্করদা, আপনারা কি ফিরেছেন? হ্যাঁ, সবাই ফিরলাম। স্যারকে নিয়ে আপনারা একবার আমার ঘরে আসবেন প্লিজ। তিনজনকে ঘরে ঢুকতে দেখে ঘরে উপস্থিত সকলে একেবারে উঠে দাঁড়ালো। রিজু ছাড়া ঘরে তখন আরও দুজন মহিলা উপস্থিত হয়েছেন। একজনের বয়স 40-এর কাছাকাছি, অন্যজনের 30-এর আশেপাশে হবে। পরিচয় করিয়ে দিতে গিয়ে রিজু বলল, ইনি হলেন বিখ্যাত গোয়েন্দা পরীক্ষিত পাকরাশি, আর ওই যে উনি হচ্ছেন তার সহকর্মী সুব্রত রাহা, আর ইনি হচ্ছেন আমার দাদা কাম বন্ধু কাম সাংবাদিক শঙ্কর বিশ্বাস। রিজু মারফত মহিলা দুজনেরও পরিচয় জানা গেল। একজন নির্যাসের ছর্তি মন্দিরা, অন্যজন স্ত্রী আলোলিকা। সৌজন্য বিনিময় পর্বের পর মন্দিরা পাকরাশির উদ্দেশ্যে বলল, আপনার কথা অনেক শুনেছি, কিন্তু শুনেছিলাম আপনি পুলিশে আছেন। ঠিকই শুনেছিলেন, চাকরি ছেড়ে বর্তমানে স্বাধীনভাবে কাজ করছি। যে কঙ্কালটা আপনারা আমাদের বাড়ির বাগান থেকে উদ্ধার করেছেন, সেটা কি আমার ভাই নির্যাসের? মন্দিরার কৌতূহল এবং উৎকণ্ঠা ভরা প্রশ্নের উত্তরে পাকরাশি বলল, সেটা এখনই আমি অফিসিয়ালি বলতে পারছি না। ডিএনএ রিপোর্ট হয়তো আগামীকাল পেয়ে যাব, তখন নিশ্চিত করে জানাতে পারবো। তবে আমার ধারণা যদি জানতে চান, তাহলে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে ওটা আপনার ভাই নির্যাসেরই কঙ্কাল। এই কথা শুনে মন্দিরা টুকরে কেঁদে উঠলেন। আর আলোলিকা বিস্ময়ে ভরা বিষণ্ণ দৃষ্টিতে পাকরাশির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। পাকরাশির মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই তখন তিনি শোকস্তব্ধ। স্বামীর এমন ভয়াবহ পরিণতি হতে পারে তা তিনি আশা করেননি। এতদিন নিখোঁজ থাকলেও তার মনে হয়তো একটা ক্ষীণ আশা রয়ে গিয়েছিল যে একদিন না একদিন নির্যাস নিশ্চয়ই ফিরে আসবে। সে আশা তার ভেঙে চুরমার হয়ে গেল। শোকে পাথর হয়ে নিশ্চল মূর্তির মতো বসে রইলেন তিনি। অল্প কিছুক্ষণ পর মন্দির একটু শান্ত হতে পাকরাশি বলল, কয়েকটি বিষয় আমার জানা খুব দরকার। আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি? কান্নায় ভারী হয়ে আসা গলায় মন্দিরা বলল, অবশ্যই, বলুন আপনি কি জানতে চান। আমবাগান থেকে যে কঙ্কাল উদ্ধার হয়েছে সে কথা আপনি কি করে জানলেন? কেন, শিবচরণ আমাকে ফোন করে জানিয়েছে। ঠিক সেই সময় আলোলিকা হঠাৎ করেই একেবারে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ধীরে ধীরে কান্নার বেগ ক্রমশ বাড়তে লাগলো। মন্দিরা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। কিছুক্ষণের জন্য জিজ্ঞাসাবাদ বন্ধ রেখে পাকরাশি ঘর থেকে বেরিয়ে গেল। এই কান্নাকাটির আবহে কথাবার্তা চালানো যাবে না। সেই সুযোগে মগজে একটু ধোঁয়া দিয়ে আসতে পারা গেলে খুব ভালোই হয়। সিগারেট শেষ হওয়ার পর ঘরে ঢুকে পাকরাশি দেখল আলোলিকা অনেকটা শান্ত হয়ে গুম মেরে বসে আছে। কেঁদে কেঁদে চোখ বেশ ফুলিয়ে ফেলেছেন তিনি। চূড়ান্ত পেশাদার পাকরাশিকে দায়িত্ব পালন করে যেতেই হবে। কোনো রকম ভনিতা না করে সরাসরি সে প্রশ্ন ছুড়ে দিল মন্দিরার উদ্দেশ্যে, আপনার বাবা কি কোনো উইল করেছিলেন? মন্দিরা একটু থতমত খেলেন এই প্রশ্নে, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, উইল করেছিলেন কিনা জানি না, তবে কি তবে? দিদি আর জামাইবাবুকে বাবার সমস্ত সম্পত্তির ভাগ থেকে ব্রাত্য করে দিয়েছিলেন। কারণ? জামাইবাবুর আচরণ আর দুর্ব্যবহার বাধ্য করেছিল বাবাকে ওই সিদ্ধান্ত নিতে। হঠাৎ প্রসঙ্গ পাল্টে পাকরাশি পরের প্রশ্নটি করল, শিবচরণ লোকটি কেমন? খুবই ভালো মানুষ, অনেকদিন আছে আমাদের বাড়িতে, বিশ্বস্ত আর অনুগত কর্মচারী। নির্যাসবাবুর মৃত্যুতে ওর কোনো লাভ হতে পারে কি? ওর কি লাভ হবে জানি না,
নির্যাস বাবুকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? নো আইডিয়া। তবে ভাইয়ের প্রচুর শত্রু ছিল। জেলার দুর্নীতিগ্রস্ত লোকজন, বিশেষ করে রাজনৈতিক দলের নেতা থেকে তাদের মদতপুষ্ট মাফিয়াদের বিরুদ্ধে ভাই যুদ্ধ ঘোষণা করেছিল। স্বাভাবিকভাবেই তাদের চক্ষু শুলো ছিল। বিপদ যে একদিন আসবে সে আশঙ্কা আমাদের সকলেরই ছিল। অনেক বারণ করা হয়েছিল, কিন্তু ভাই খুব একগুঁয়ে আর জেদি ছিল। ও বলতো ওইসব লোকদের মুখোশ খুলে দেওয়া ওর নৈতিক দায়, পেশাগত দায়বদ্ধতা। দেশ আর সমাজের সঙ্গে ও বিশ্বাসঘাতকতা করতে পারবে না। সব কর্মচারীদের ছাড়িয়ে দিলেও শিবচরণকে ছাড়ানো হলো না কেন? আপনাকে আগেই বলেছি, শিবচরণ বাবার খুব অনুগত আর বিশ্বস্ত কর্মচারী ছিল, তাই অন্যদের সঙ্গে তার তুলনা চলে না। বর্তমানে আমার মাকে আর ওর স্ত্রীকে বুক দিয়ে আগলে রেখেছে। আজকের দিনে বিনা স্বার্থে কেউ এসব করে বলে আপনি বিশ্বাস করেন? আপনি কি তাহলে শিবচরণকে সন্দেহ করছেন? কেউই আমাদের সন্দেহের বাইরে নয় ম্যাডাম। যাক সে কথা। আপনাদের বাড়ির আমবাগান এখন কে দেখাশোনা করে? শিবচরণ। মানে? কিছু না। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? রামপুরহাট। আপনার স্বামী কি করেন? আমার শ্বশুর বাড়ির অগাধ সম্পত্তি, সেগুলোই দেখাশোনা করে। নির্মাল্যবাবু, মানে আপনার বাবার তো বিপুল সম্পত্তি, কিন্তু তার কোনো গাড়িই ছিল না কেন? শহর তো এখান থেকে অনেক দূর, মাঝে মাঝে নিশ্চয়ই তাকে শহরে যেতে হতো। তা কিভাবে যেতেন তিনি শহরে? বাবা খুব শৌখিন মানুষ ছিলেন, একই সঙ্গে তিনি ছিলেন পুরনো অভিজাত ঐতিহ্যে বিশ্বাসী। এই পেট্রোলের ধোঁয়া ওড়ানো গাড়ি ছিল তার নাপাসন্দ। তাই আমাদের পূর্বপুরুষদের মতো তিনি ঘোড়ায় টানা এক্কা গাড়ি চড়তে পছন্দ করতেন। কটি এক্কা গাড়ি ছিল আপনাদের বাড়িতে? দুটি। সেগুলো এখন কোথায়? একটা বাবা বিক্রি করে দিয়েছিলেন, আর অন্যটা মারা যাওয়ার পর শিবচরণ ব্যবহার করে। মন্দিরার সঙ্গে কথা শেষ করে পাকরাশি গম্ভীর হয়ে একেবারে ঘুম মেরে বসে রইল। ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। তাকে চুপ থাকতে দেখে কারও মুখেই কোনো কথা নেই। মিনিট খানেক ওভাবে কাটার পর পাকরাশি চোখ তুলে তাকালো আলুলিকার দিকে। চোখের জল গাল বেয়ে নেমে এসেছিল তার, শুকিয়ে দাগ হয়ে রয়েছে চোখের নিচে। ফর্সা মুখটা তখন বিষণ্ণতায় মলিন। মাথা নিচু করে একদৃষ্টিতে তিনি মেঝের দিকে তাকিয়ে রয়েছেন। সে যেন বহু দূরে হারিয়ে যাওয়ার দৃষ্টি। নীরবতা ভঙ্গ করে পাকরাশি প্রথম কথাটি বলল আলুলিকার উদ্দেশ্যে। আপনাকে কি কয়েকটি প্রশ্ন করতে পারি? জানি এই সময় প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আপনি নেই, কিন্তু কি আর করব বলুন, আমাদের কাজটাই তো এইরকম। ধীরে ধীরে মুখ তুলে আলুলিকা পাকরাশির মুখের দিকে তাকালো। দুটি চোখে তখনও তার আচ্ছন্ন ভাব। মুখ থেকে একটিও শব্দ বের হলো না। 10 সেকেন্ড ঘোলাটে দৃষ্টিতে তিনি কেবল পাকরাশির চোখের দিকেই তাকিয়ে রইলেন, যেন কোনো কথাই তিনি শুনতে পাননি। পাকরাশিকে তাই পুনরায় বলতে হলো, হ্যালো, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? বাস্তবে ফিরে এসে এবার শান্ত গলায় আলুলিকা জিজ্ঞেস করলেন, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। আর আগের মতোই শান্ত, একেবারে নিরুত্তাপ কণ্ঠে আলুলিকা বলল, করুন। আপনি কিভাবে ও কখন বুঝতে পারলেন যে আপনার স্বামী নির্যাস মুখার্জি নিখোঁজ হয়েছেন? প্রশ্ন শুনে উদ্গত কান্নায় গলা বুঝে গেল তার। আঁচল টেনে মুখ ঢেকে কান্না লুকোনোর ব্যর্থ চেষ্টা করলেন তিনি। আবেগে শরীরে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আর এ যেন একেবারে সংক্রমণের মতো, যা মন্দিরাকেও ক্রমশ সংক্রমিত করল। মন্দিরার সশব্দ বিলাপে ঘরের হাওয়া তখন পুনরায় ভারী হয়ে উঠেছে। একদিকে আলোলিকার নিঃশব্দ এবং মন্দিরার সশব্দ কান্নার আবহে সেই মুহূর্তে পাকরাশির অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অল্প কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আলোলিকা বলতে শুরু করলেন, সেদিন বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। বোঝা যাচ্ছিল বৃষ্টি নামবে। প্রতিদিনই নির্যাসের ফিরতে রাত হতো, কিন্তু ওই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত 9টার মধ্যেই সে বাড়ি ফিরে আসে।
কিন্তু 10টা বাজার কিছু পর তার কাছে একটা ফোন আসে। ফোনটা আসার পরে ওকে খুব বিচলিত দেখাচ্ছিল, বেশ চিন্তিত আর অস্থির হয়ে পড়েছিল। কি কারণ আমি ঠিক জানি না। সেদিন জিজ্ঞেস করলেও বলতো না। মিনিট 2-3 পর কোনো রকমে জামা প্যান্ট গায়ে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। জিজ্ঞাসা করতে বলল বিশেষ দরকারে ঘন্টাখানেকের জন্যই যাচ্ছে আর তার মধ্যেও ফিরে আসবে। কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেল, ওর দেখা নেই। রাত বাড়তে থাকে, নির্যাস আর ফেরে না। দুশ্চিন্তায় ছটফট করতে থাকি। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাবা 10টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়েন। তাদের ডাকা সম্ভব না। এদিকে বাইরে আকাশ ভেঙে বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত। চরম উৎকণ্ঠায় একটার পর একটা প্রহর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। বলাই বাহুল্য, সারাটা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। সকাল হতেই বাবাকে জানাই। তারপর বাবাকে সঙ্গে নিয়ে সম্ভাব্য জায়গাগুলোয় খোঁজ নিতে বের হই। কোথাও কোথাও তার কোনো খোঁজ পাওয়া গেল না। জলজান্ত মানুষটা হঠাৎ যেন হাওয়ায় উঠে গেল। তারপর থানায় গিয়ে মিসিং ডায়েরি করলেন? হ্যাঁ। নির্যাস যখন ফিরছিলেন না, ফোন করে খোঁজ নেননি? অবশ্যই করেছিলাম, কিন্তু বিপদ যখন আসে তখন তো সব দিক থেকেই আসে। তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় নির্যাস তো মোবাইল ফোনটা বাড়িতেই ফেলে রেখে গিয়েছিল। ইচ্ছে করে ফেলে রেখে যায়নি তো? কি করে বলবো? মিসিং ডায়েরি করার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন আপনি? করেছিলাম মানে? 2টো চটি ক্ষয় হয়ে গিয়েছিল বাড়ি আর থানা করতে করতে। শুনেছি এই ঘটনার বছরখানেক পরে আপনি শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। তা কি সত্য? হ্যাঁ, সত্য। কারণ? প্রথম 3 মাস পাগলের মতো থানায় ছোটাছুটি করে কেটে গেল। শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তিনি সাহস জোগাতেন। তারপর তিনিও হঠাৎ করে চলে গেলেন। শাশুড়ি মা শয্যাশায়ী হয়ে পড়লেন। বিশাল এই বাড়িটা আমায় গিলে খেতে আসতে লাগলো। সারা ঘরে নির্যাসের স্মৃতি ছড়িয়ে প্রতি মুহূর্তে আমাকে ওগুলো যন্ত্রণা দেয়। ওদিকে পুলিশও একরকম প্রায় হাল ছেড়ে দিয়েছে। তীব্র হতাশা আমাকে গ্রাস করে নিল। নিজেকে খুব নিঃসঙ্গ লাগছিল। একলা ঘরের হাতে ভীষণ ভয় পেতে লাগলাম। মনে হতো মাঝরাতে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। জানি সেগুলো মনের ভুল, কিন্তু খুব ভয় করত। এভাবে কখন যে ডিপ্রেশনে চলে গেলাম। ধীরে ধীরে অসুখটা গভীর হলো, শরীর দুর্বল হতে লাগলো। সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। তিনি পরামর্শ দিলেন রামপুরহাটে বাবার বাড়িতে ফিরে যাবার। শাশুড়ি মা সব শুনে আমাকে ডাক্তারের কথা মেনে নিতে বললেন। তিনি ফোন করে বাবাকে অনুরোধ করেছিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই পর্যন্ত বলে আলোলিকার কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে এলো। তিনি আর কিচ্ছু বলতে পারলেন না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। পাকড়াশে উঠে পড়লেন। কথাবার্তা ওখানেই শেষ হয়ে গেছে। সুব্রতকে বললেন স্বাভাবিক হলে তাদের দুজনের ফোন নম্বর দুটো যেন সে নিয়ে নেয়। পকেট থেকে সিগারেট এবং লাইটার বের করে সে বাইরে বেরিয়ে গেল। মধ্যাহ্নভোজ সারতে অনেক দেরি হয়ে গেল। বেলা তখন পড়ন্ত। সূর্য অস্ত যাওয়ার জন্য প্রায় তৈরি। আলোলিকা এবং তার ননদ বেরিয়ে যাওয়ার সময় সুব্রতকে বলে যায় তারা যেন অপরাধীকে খুঁজে বের করতে কোনো খামতি না দেয়। তাদের প্রাপ্য ফিস মুখার্জি পরিবার ঠিক মিটিয়ে দেবে। সুব্রতও তাদের আশ্বাস দিয়ে বলেছে যে তাদের দিক থেকে সব রকম চেষ্টা করা হবে। কাজে কোনো ঢিলে দেওয়া হবে না। সেটা ফিজের জন্য নয়, কাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। আলোলিকারা বেরিয়ে যাওয়ার পরে পাকরাশি ঘরে ঢুকে কারোর সঙ্গে আর একটিও কথা বললেন না। গম্ভীর মুখে কেবল একের পর এক সিগারেট শেষ করে গেছেন। বিশ্বাস ঘর থেকে বেরিয়ে গেল রিজুর সঙ্গে আড্ডা দিতে। সুব্রত হেডফোন কানে দিয়ে চোখ বন্ধ করে মোবাইলে গান শুনতে লাগল। জটিল অঙ্কের সমাধান সূত্র বের করার ব্যাকুলতায় মেধাবী ছাত্রের মতো পাকরাশি শুধু সমস্যার গভীরে তন্ময় হয়ে ডুবেছিল সারাক্ষণ। খাওয়ার টেবিলে বসেও পাকরাশির কোনো ভাবান্তর হল না। তিনি আগের মতোই গম্ভীর। পাছে বসের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে
তাই সুব্রতও কপট গাম্ভীর্য বজায় রেখে কোনো কথা না বলে খেয়ে যাচ্ছিল। বিশ্বাসের পক্ষে অমন ভারী কুমুট পরিবেশ বেশিক্ষণ সহ্য করা অসম্ভব। সে বলে বসল, ইওর অনার, আমি ঘড়ি ধরে গুনে দেখেছি আপনি 1 ঘন্টা 36 মিনিট 33 সেকেন্ড কোনো কথা বলেননি। ইয়েস, ইউ আর রাইট। প্রসিড উইথ ইউর কাউন্টিং। সূর্য অস্ত গেছে অনেক আগেই। অন্ধকার নেমে এসেছে। পাকরাশির মুখ সেই আগের মতোই থমথমে। বিশাল ঘরটার এ প্রান্ত থেকে ও প্রান্ত অস্থিরভাবে সে পায়চারি করে চলেছে। চাকলাদারের ফোন আসার কথা অনেক আগে। সংশ্লিষ্ট কুশীলবোদের কল রেকর্ডস এবং নির্যাসের ফোনের লাস্ট লোকেশন, স্ট্যাটাস এবং কল ডিটেলসের অপেক্ষায় অস্থির হয়ে আছে সে। ওগুলো হাতে না পাওয়া পর্যন্ত কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না যে। তার অস্থিরতা সেই কারণেই। একই অনেক পুরনো কেস, 5 বছর পার হয়ে গেছে। কোনো সূত্র খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। একমাত্র আশ্রয় হতে পারে শুধু ওইগুলোই। বিশেষ করে আলুলিকার কাছ থেকে পাওয়া ওই সন্দেহজনক কলটার তথ্য, যেটা পেয়ে নির্যাস ওই দুর্যোগের রাতে অমন তড়িঘড়ি বেরিয়ে গিয়েছিল। কে করেছিল সেই কল? কেনই বা করেছিল? তার সঙ্গে কি নির্যাসের দেখা হয়েছিল? ওই কলটাই এখন একমাত্র সূত্র, যেটা হতে পারে টার্নিং পয়েন্ট। ওটা ধরেই হয়তো তাকে এগোতে হবে। কিন্তু তখনও পর্যন্ত চাকলাদারের কোনো খবরই নেই। এত দেরি হওয়ার জন্য পাকরাশির খুব রাগ হচ্ছে তার ওপর। অস্থিরভাবে পায়চারি করতে করতে ঘন ঘন ঘড়ি দেখছে সে। সন্ধ্যা 7:46। অস্থিরতা বাড়তে বাড়তে তখন একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। ঘড়ির কাঁটা 8টার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল। বাধ্য হয়ে সুব্রতকে সে বলল চাকলাদারের নাম্বার ডায়াল করতে। সুব্রত বসের আজ্ঞা পাওয়া মাত্রই ফোন হাতে তুলে নিল। ডায়াল করতে যাবে, ঠিক সেই সময় পাকরাশির ফোন বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠল চাকলাদারের নাম। ক্ষুদ্র মেজাজে ফোন রিসিভ করে পাকরাশি বলল, কখন থেকে তোমার ফোনের অপেক্ষায় বসে আছি। এত দেরি হচ্ছে কেন? কল রেকর্ডসগুলো না পেলে তো কোনো কাজ করতে পারা যাবে না। নিশ্চয়ই তা তোমার অজানা নয়। সরি স্যার, সরি। যে ছেলেটি এই কাজগুলো করে ও তো আমাদের পার্মানেন্ট স্টাফ নয়, কন্ট্রাকচুয়াল। এসপি সাহেবের অফিসে ওর কাজ ছিল। এসপি সাহেব অনেক কাজ দিয়ে রেখেছিল ওকে। সেগুলো শেষ করে এখানে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তাছাড়া অত পুরনো রেকর্ড খুঁজে বের করতেও অনেক সময় লেগে গেছে ওর। এই সবে কাজ কমপ্লিট করে আমাকে দিয়েও বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনাকে মেল করে দিয়ে ফোন করছি। ঠিক আছে, তা ফরেন্সিক রিপোর্টের কী খবর? রিপোর্ট আজ পাওয়া যাবে না স্যার। এখানকার ল্যাবে সব রকম ইকুইপমেন্ট থাকে না তো, তাই ওরা কলকাতার ল্যাবে পাঠিয়েছে ভেরি আর্জেন্ট রিমার্ক দিয়ে। আগামীকাল হয়তো পাওয়া যেতে পারে। একটুও সময় নষ্ট না করে ইমেলে আসা কল রেকর্ডের তথ্যগুলো সুব্রত বসে গেল বিশ্লেষণ করতে। সাগর সেঁচে একটা একটা করে মুক্তা তুলে আনতে হবে। শ্রমসাধ্য কাজ, কিন্তু তাতে তার কোনো বিরক্তি নেই। গভীর মনোযোগের সঙ্গে খোঁজাখুঁজির পালা চলতে লাগল। গুরুত্বপূর্ণ এবং সন্দেহজনক কিছু তার নজরে এলেই সেগুলো টুকে রাখছে তার পাশে রাখা একটি ছোট্ট নোটবুকে। প্রায় 1 ঘন্টার নিরলস পরিশ্রমের পর তার নজরে আসা বেশ কয়েকটি সন্দেহজনক বিষয় চিহ্নিত করে নোটবুকটা পাকরাশির দিকে এগিয়ে দিয়ে সুব্রত বলল, স্যার, 2-3টে অসঙ্গতি আমার নজরে এসেছে, যেগুলো এখানে নোট করে নিয়েছি। আপনি আমাকে দেখে নিন। নোটবুকের ওপর চোখ বোলাতে বোলাতে সুব্রতর চিহ্নিত করা বিশেষ 3টি বিষয়ের একটির ওপর পাকরাশির দৃষ্টি কিছু সময়ের জন্য স্থির হয়ে রইল। তার মুখের থমথমে ভাবটা একটু একটু করে সরে গিয়ে ঈষৎ খুশির ছোঁয়া বুঝি লাগতে শুরু করল। বোঝা গেল গুহার শেষে একটু আলোর রেখা বোধহয় সে দেখতে পেয়েছে। প্রতিবারের মতো কয়েক কড়ি গান বেরিয়ে এলো তার গলা থেকে। এতক্ষণে স্ট্রেস রিলিজ হয়ে আবার কিছুটা হালকা মেজাজে পাকরাশি ফিরে এসছে। বসের মুখের ভাষা পড়ে নিয়ে সুব্রত বলল, কি বুঝলেন স্যার? অনেক কিছু। সেদিন নির্যাস বাড়ি ফিরেছিল রাত 9:17। তারপর সেই রহস্যময় ফোনটি, যেটার কথা অললিকা বলছিল, তার কাছে সেটা আসে প্রায় ওই রাত 10:34। ব্যাপারটা খুব অদ্ভুত।
অত রাতে কার ফোন আসতে পারে যার জন্য ওই রকম দুর্যোগের মধ্যেও নির্যাস বাইরে বেরিয়ে যায় বাড়ি থেকে? তুমি একটা কাজ করো, চাকলাদারকে নম্বরটা পাঠিয়ে দাও। ওই নম্বরের মালিককে তা যেন আধ ঘন্টার মধ্যে বের করে আমাদের জানায়। ভেরি আর্জেন্ট, কুইক। একেবারে বাধ্য এবং অনুগত সহকারীর মতোই সুব্রত তৎক্ষণাৎ বসের আদেশ পালন করল। এরপর শুধু চাকলাদারের ফোন আসার অপেক্ষা। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 20 পরই চাকলাদারের ফোন এসে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যে নামটি চাকলাদার শোনালো দুজনের কেউই সেই নামটি এর আগে কখনো শোনেনি। এমনকি চাকলাদারও ওই নামটির প্রতি কোনো আলোকপাত করতে পারল না। ইয়াকুব আমিন, বাড়ি রামপুরহাট। রহস্য আরও জটিল হলো। ইয়াকুব নামটা নিয়ে পাকরাশি এবং সুব্রত যখন একেবারে বিভ্রান্ত, সেই সময় রিজুর সঙ্গে আড্ডা দিয়ে বিশ্বাস ফিরে এলো। দুজনের কথাবার্তার কিছু অংশ তার কানেও পৌঁছেছিল। ঘরে ঢুকেই সে বলল, ইওর অনার, আমি কি জানতে পারি কি নিয়ে আলোচনা চলছে? পাকরাশি পকেট থেকে সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করতে করতে বলল, শিওর। ইয়াকুব আমিন নামটা শুনেছেন? মান্যবর সুব্রতবাবু, ইয়াকুব আমিন নামটি কোথা থেকে পেলেন যদি বলেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়। যার ফোন পে নির্যাস সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি, ফোনটা সেই ইয়াকুব আমিনের কাছ থেকেই এসেছিল। বলেন কি মান্যবর? তাহলে নিশ্চয়ই নির্যাসের বহরমপুরের সেই প্রাক্তন প্রেমিকা। ইয়াকুব আমিনকে কি আপনার প্রেমিকা বলে মনে হয়? বিশ্বাস তার নিজস্ব ঢঙে বলল, মান্যবর ভুল করছেন, অন্য কারো ফোন থেকে কল করা যায় নাকি? সিগারেটের লম্বা একটা টান দিয়ে পাকরাশি বলল, ভ্যালিড পয়েন্ট, টু মাচ ভ্যালিড পয়েন্ট। দাঁড়ান, রিজুকে একবার জিজ্ঞেস করে নি। বিশ্বাসের বাজখাই গলার শব্দ বাড়ির কোনায় কোনায় পৌঁছে গেল মনে হলো। রিজু, একবার এই ঘরে আয় তো, বিশেষ প্রয়োজন। গলার স্বর একেবারে তুঙ্গে তুলে রিজু বলল, যাই শঙ্করদা। রিজু ঘরে এসে পা রাখতেই বিশ্বাস বলল, ইয়াকুব আমিন নামে কাউকে চিনিস তুই? নামটা শুনে রিজু কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে এসে? উত্তরটা পাকরাশিই দিল। সে বলল, নির্যাস যেদিন নিখোঁজ হয় তার কাছে শেষ ফোনটা এই ইয়াকুব আমিনের কাছ থেকেই এসেছিল। সেই ফোন পেয়ে নির্যাস হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়, তারপর সে আর ফিরে আসে না। সুতরাং এই ইয়াকুব আমিন হচ্ছে আমাদের হাতে আসা একমাত্র সূত্র। বুঝতে পারলেন মিস্টার ঘটক? হ্যাঁ, কিন্তু ওই নামটা এর আগে কখনো শুনেছি বলে তো আমার মনে পড়ছে না। শাসক দলের কোনো লোকাল নেতা নয় তো রিজুবাবু? না, ওই নামে কোনো নেতার নাম আমার তো জানা নেই। তবে যদি কোনো চামচা হয় সে কথা আলাদা। বালি পাথর বা ওই জমি মাফিয়াদের মধ্যে কেউ নয় তো স্যার? রিজুর প্রশ্নের উত্তরে পাকরাশি বলল, না, ওই রকম লোকের ফোন পেয়ে নির্যাস নিশ্চয়ই এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে যাবে না। সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে সমস্যা আরও জটিল হতে শুরু করেছে। কিছুটা সময়ের জন্য চিন্তার জগৎ থেকে মুক্তি পেলেও তা দীর্ঘস্থায়ী হল না। আবারও গভীর চিন্তায় ডুবে গেল পাকরাশি। কেবল একটাই প্রশ্ন তাকে ঘিরে ধরেছে, কে এই ইয়াকুব আমিন, যার ফোন পেয়ে দুর্যোগ মাথায় করে অত রাতে ছুটে গিয়েছিল নির্যাস? আর কেনই বা গিয়েছিল? না, রাত বেড়ে চলেছে। ঘরের ভিতরে সুব্রত এবং বিশ্বাস ইয়াকুব আমিনকে নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে ব্যস্ত। একজনের থিওরি অন্যজন একেবারে নস্যাৎ করে দিয়ে একদম বিপরীত তত্ত্ব উপস্থাপন করছে, অন্যজন আবার সেই তথ্য খারিজ করে নিজের ব্যাখ্যা হাজির করছে। আর পাকরাশি ওই দুজনের আকছা আকছি এড়িয়ে বাইরের বারান্দায় এ প্রান্ত থেকে ও প্রান্ত অস্থিরভাবে পায়চারি করে চলেছে। একটা সিগারেট শেষ করে অন্য আরেকটা ধরিয়ে নিচ্ছে। যতক্ষণ না সমাধান সূত্র বের হচ্ছে তার এই অস্থিরতা হয়তো চলতেই থাকবে। ঠিক কতক্ষণ যে এইভাবে কেটে গেছে কারো কোনো খেয়াল নেই। একটা পেঁচা অনেকক্ষণ ধরে মাঝে মাঝে চিৎকার করে উঠছে, যা একেবারে আর্তনাদের মতো শোনাচ্ছে। একঘেয়ে ঝিঁঝির ডাক, রাস্তার কুকুরের চিৎকার রাত বাড়ার ইঙ্গিত দিচ্ছে। রিজুর ঘরের দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে সময় জানালো রাত 10টা বাজে। ঠিক সেই সময় হঠাৎ করে পাকরাশির মস্তিষ্কের কোষে যেন বিদ্যুৎ তরঙ্গ ঝিলিক দিয়ে উঠল।
এভাবেই প্রতিবার কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা প্রেরিত হয়ে আচমকা সমাধান সূত্র এসে যায় পাকরাশির মাথায়, যার ব্যাখ্যা সে আজও করে উঠতে পারেনি। সঙ্গে সঙ্গে পাকরাশি ছুটে ঘরের ভেতর চলে গেল। ঘরে ঢুকেই সুব্রতকে সে বলল, নির্যাসের কল হিস্ট্রিটা একবার দাও তো সুব্রত। সুব্রত দ্রুত সেটা বসের দিকে এগিয়ে দিল। একটু সময় নষ্ট না করে পাকরাশি প্রতিটা ইনকামিং এবং আউটগোয়িং কল খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে বসে গেল। পাক্কা 10 মিনিট ধরে 4 বার খুঁটিয়ে পরীক্ষা করার পর সে বলল, সুব্রত, চাকলাদারকে একবার ডায়াল করো, কুইক। বসের নির্দেশ পাওয়ার পর সুব্রত চাকলাদারের নাম্বার ডায়াল করতে একটুও দেরি করল না। কল রিসিভ করে ওপাশ থেকে চাকলাদার কথা বলতেই সুব্রত তাকে জানালো যে বস তার সঙ্গে কথা বলবেন। এরপর সুব্রত ফোন পাকরাশির হাতে এগিয়ে দিতে সেটা কানে দিয়ে পাকরাশি জিজ্ঞেস করল, চাকলাদার তুমি এখন কোথায়? আপাতত থানায় আছি স্যার। একটা জরুরি কাজ করতে হবে তোমাকে, মন দিয়ে শোনো। নির্যাস মিসিং ফাইলটা বের করে সেই সময়ের মিসিং কমপ্লেন লেটার ও FIR এর কপি এবং ইনভেস্টিগেশনের সময় যাদের যাদের জবানবন্দি নেওয়া হয়েছিল সেই সব জবানবন্দির রেকর্ড ছবি তুলে এক্ষুনি আমার কাছে পাঠাও। আর ইয়াকুব আমিনের ফোন নম্বরটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে কিনা দেখো তো, থাকলে লোকেশন ট্র্যাক করে রাখো। আর ঘটনার রাতে ওই নম্বরটার লোকেশন কোথায় ছিল সেটাও দেখে নাও। আগামীকাল সকালে আমরা রামপুরহাট যাচ্ছি। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ফোন রেখে পাকরাশি গুনগুন করে সুর সাধতে লেগে গেল। সুব্রত বুঝতে পারল বস নিশ্চয়ই কিস্তিমাত করে দিয়েছেন। কৌতূহলী হয়ে এসে জিজ্ঞেস করল, ইয়াকুব আমিনের পরিচয় কি জানা গেছে স্যার? অত তাড়াতাড়ি কি করে জানা যাবে? তবে এতক্ষণে যে গোলক ধাঁধায় পড়ে অকারণ ঘুরপাক খেতে হচ্ছিল তা আর হবে না। সঠিক দিশা খুঁজে পেয়ে গেছি। এবার ফরেন্সিক রিপোর্ট হাতে এসে গেলে কেস পুরোপুরি সমাধান হয়ে যাবে, এইটুকু বলতে পারি। সেই জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আমাদের। ফরেন্সিক রিপোর্টে চমকে দেওয়ার মতো বিষয় আসতে চলেছে। ইয়াকুব নিশ্চয়ই নির্যাসের প্রাক্তন প্রেমিকার কেউ, ঠিক বলেছে কি ইয়োর অনার? সব কথা আগামীকাল। আধ ঘন্টার মধ্যে চাকলাদার ছবিগুলো পাকরাশির হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিল। তার সঙ্গে সে জানালো ইয়াকুবের ফোন এখনও অ্যাক্টিভ আছে। ছবিগুলো এক নজরে দেখে নিয়ে পাকরাশি বলল, সুব্রত, সব রেকর্ডগুলো একবার ভালো করে পড়ে দেখো তো। কোনো অসঙ্গতি চোখে পড়লেই নোট করবে, খুব মনোযোগ দিয়ে দেখবে কোনো কিছু যেন মিস না হয়। নির্যাসের কল হিস্ট্রি দেখার সময় তোমার মনোযোগের অভাব ছিল। একটা বিষয় তোমার নজরে আসা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি তুমি মিস করে গেছো, যার জন্য এতক্ষণ আমাকে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে হলো। এবার যেমন তেমন না হয়। পাকরাশির কথায় সুব্রত একটু লজ্জা পেল। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে সে বলল, এক্সট্রিমলি সরি স্যার, এবার মোটেই তা হবে না। আমি বার কয়েক খুঁটিয়ে দেখে নেবো স্যার। ইটস ওকে, কোনো আসক্তি দেখলেই নোট করবে। শিওর স্যার। বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ল সুব্রতর। তার মধ্যে একটা তাকে বেশ ভাবিয়ে তুলল। পাকরাশিকে বিষয়টা দেখাতে সে বলল, আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু নিশ্চয়ই হবে, সেই জন্য এগুলো আনালাম। বুঝেছো সুব্রত? হ্যাঁ স্যার, এখন আমার কাছেও কিছু কিছু পরিষ্কার হচ্ছে ব্যাপারগুলো। বিশ্বাস বেশ কিছুক্ষণ ধরে চুপ করে বসেছিল, কারণ দুই গোয়েন্দার কাজের মাঝে সে ঢোকার কোনো সুযোগই পাচ্ছিল না। এবার সেও কৌতূহলী হয়ে বলল, মান্যবর সুব্রতবাবু, কি পরিষ্কার হচ্ছে তা আমাকে জানানো যায় কি? সরি, আপনাকে এখনই জানাতে পারছি না, পাছে পরে বোকা বনে যেতে হয়, কিন্তু পরিষ্কার হচ্ছে। পরের দিন সকাল হতেই চাকলাদার এসে হাজির। গাড়ির আওয়াজ পেয়ে সুব্রত বলল, চাকলাদার এসে গেছেন স্যার। হ্যাঁ, লোকটা দেখছি বেশ করিতকর্মা হয়ে উঠেছে। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। মিস্টার বিশ্বাস, সুব্রত, তৈরি হয়ে নাও। রামপুরহাট পৌঁছে ট্র্যাকারের সাহায্যে ট্র্যাক করে দেখা গেল ফোনের লোকেশন কামারপট্টি দেখাচ্ছে। গুগল ম্যাপ ফলো করে কামারপট্টির যেখান দিয়ে পৌঁছানো গেল সেটা একটি বিশাল অট্টালিকা। দেখে মনে হলো এবারে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির। এই তল্লাটে এমন সুদৃশ্য ঝাঁ চকচকে 3 তলা ইমারত শাসক দলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা অথবা
দুর্নীতি চক্রে জড়িত কোনো অসাধু ব্যবসায়ীর না হয়ে যায় না? ইয়াকুব আমিন কি তাহলে এমনই কোনো ব্যক্তি? সুতরাং একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে ঠিক জায়গাতেই আসা হয়েছে। টিমের বাকি সকলে যখন এই রকম নানা অনুমান ও চিন্তা করে চলেছে, পাকরাশি তখন ফোন বের করে ইয়াকুব আমিনের নাম্বারটা ডায়াল করল। 10 সেকেন্ডের মধ্যে ফোনের রিংটোন বেজে ওঠার শব্দ শোনা গেল। এত সহজে যে সব কিছু হয়ে যাবে পাকরাশি তা কখনো ভাবেননি। একতলায় গেটের ঠিক বাম পাশের ঘর থেকে আওয়াজটা আসছে। রিং হওয়ার সেকেন্ড 5 পর ফোন রিসিভ করে ও প্রান্তের ব্যক্তি বলল, হ্যালো, কে বলছেন? আপনি একবার বাইরে আসুন। কেন? কে আপনি? পুলিশ, দেরি না করে বাইরে আসুন। পুলিশ শুনে একেবারে ঘাবড়ে গেল লোকটি। গলার স্বর পুরোপুরি পাল্টে গেল তার। সে বলল, পুলিশ? কেন? আমি তো কিছু করিনি। কি করেছেন তা বাইরে এলেই জানতে পারবেন। কাঁচুমাচু মুখে ফর্সা দোহারা চেহারার এক 40 যুবক বেরিয়ে এলো বাড়ির গেট দিয়ে। পুলিশের গাড়ির সামনে উর্দি পরিহিত চাকলাদারকে দেখে তার কাছে এগিয়ে এসে একেবারে কাঁপা কাঁপা গলায় যুবকটি বলল, আমি ইয়াকুব। আপনারা আমাকে খুঁজছেন? পাকরাশি যুবকটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, 5 বছর আগে এক ঝড় জলের রাতে আপনি নির্যাস মুখার্জিকে ফোন করেছিলেন, কেন? যুবকটি যেন আকাশ থেকে পড়ল। মুখ দেখে মনে হলো এক আকাশ বিস্ময় মুহূর্তে তার সারা মুখ ছেয়ে গেছে। অবাক বিস্ময়ে ভরা গলায় সে বলল, কে নির্যাস মুখার্জি? ওই নামের কোনো মানুষকে তো আমি চিনি না। ফোন করা তো দূর কি বাত। চালাকি করার চেষ্টা করবেন না। নির্যাস মুখার্জির কল রেকর্ড থেকে আমরা আপনার নম্বরটি পেয়েছি। আপনার ফোন পেয়ে নির্যাস বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রীতিমতো ঘামতে লাগলো ইয়াকুব। তার মাথা ঘুরতে শুরু করেছে, পায়ের নিচে মাটি দুলছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। চাকলাদার তাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। মুখে চোখে জলের ঝাপটা দেওয়ার পর সে কিছুটা ধাতস্থ হলো। আর কোনো প্রশ্ন না করে তাকে নিয়ে গাড়ি ছুটল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছে শুরু হলো ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ। পাকরাশি বলল, কেন ফোন করেছিলেন সেটা বলুন। উবু হয়ে বসে পাকরাশির পা জড়িয়ে ধরল সে। তারপর বড় কাতর কণ্ঠে বলতে লাগলো, সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন আমি ফোন করিনি। আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ওই নামের কাউকে আমি চিনি না, কোনোদিন দেখিনি পর্যন্ত। ভ্যানতারা বন্ধ করে সত্যি কথাটা বলে ফেল, না হলে এই রুলের গুঁতো খেলে সব গড়গড় করে বলে দিবি। ভালোই ভালো আগে বলে দে, না হলে কপালে কষ্ট আছে তোর। চাকলাদারের কথায় ওই জোয়ান মরদটা একেবারে হাউ হাউ করে কেঁদে উঠল। বড় অসহায় দেখাচ্ছিল তাকে। পাকরাশির কেন যেন মনে হলো লোকটা মিথ্যে বলছে না। অপরাধীরা পুলিশকে বিভ্রান্ত করতে এমন অনেক নাটক করে ঠিকই, জানো গোয়েন্দা পাকরাশির তা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু এই লোকটিকে দেখে তার মনে হচ্ছে না যে সে অভিনয় করছে। তাহলে কি কেউ ষড়যন্ত্র করে ওকে ফাঁসিয়েছে? মুড পরিবর্তন করে ঠান্ডা মাথায় বড় নরম গলায় পাকরাশি জিজ্ঞেস করলো, 5 বছর আগে এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। মৌলগড়ের মুখার্জি বাড়ি থেকে 100 মিটার দূরে আপনি ছিলেন। সেখান থেকে কলটা করা হয়েছিল। কি মনে পড়ে কিছু? বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করল ইয়াকুব। অতদিন আগের ঘটনা মনে করা যে বড় কঠিন। পাকরাশি তাকে সময় দিল। মিনিট 5 চিন্তা করার পর ইয়াকুব বোধহয় কিছু একটা স্মরণ করতে পারল। খানিকটা উত্তেজিত হয়েই সে বলল, হ্যাঁ মনে পড়েছে স্যার, 5 বছর আগে সায়দাত ভাইকে নিয়ে মেহুলগড় যেতে হয়েছিল। ভাইয়ের কি একটা কাজ ছিল। আমাকে রাস্তার ধারে গাড়িতে বসিয়ে রেখে ভাই একজনের সাথে দেখা করতে গিয়েছিল। তার সঙ্গে 3 জন লোক ছিল। মনে পড়েছে যাওয়ার আগে আমার ফোন থেকে একটা কল করেছিল, বলেছিল ওর ফোনে চার্জ নেই। কে এই শাহাদাত? আমি ওর গাড়ির ড্রাইভার। যে বাড়িতে আপনারা গিয়েছিলেন ওটা ওরই বাড়ি। কি করে সে? সাজাদ ভাই ওই ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলরের অমন বিশাল বাড়ি? ব্যবসা আছে নাকি কিছু? না, তার নিজের কোনো ব্যবসা নেই।
সকলে ভালোবেসে মাসোহারা দিয়ে যায়। দাদার অনেক দূর পর্যন্ত হাত। জেলা সভাপতি অনুতোষ মহান্তির সঙ্গে খুব দরম মরম। বিয়ে থা করেছে? না, তবে রিহানা বলে একজনের সঙ্গে থাকে। তোমার কাছে শাহাদাতের কোনো ছবি আছে? হ্যাঁ আছে। মোবাইল ফোন বের করে ইয়াকুব ছবি দেখালো। ইয়াকুবের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটি নিজের ফোনে ট্রান্সফার করে নিল পাকরাশি। বেশ দামি ফোন। ইয়াকুবের মতো একজন সাধারণ ড্রাইভারের পকেটে এত দামি ফোন পাকরাশিকে যথেষ্ট অবাক করল। তোমার কাছে এত দামি ফোন এলো কিভাবে? উত্তরে ইয়াকুব জানালো ফোনটা তাকে শাহাদাত দিয়েছে। মাঝে মাঝে ফোনটা সে ব্যবহার করে থাকে, যেমন ঘটনার দিন করেছিল। এরপরে আবার প্রসঙ্গে ফিরে পাকরাশি জিজ্ঞেস করলো, তোমাকে বসিয়ে রেখে শাহাদাত ও তার সঙ্গীরা চলে গেল, তারপর কখন ফিরল তারা? ঘড়ি দেখিনি, তবে অনেক রাত হবে, 2-2:30টার কম হবে না। তোমার গাড়ির ডিকিতে কি কোনো লাশ ছিল? যাবার সময় ওরা সেটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল? না স্যার, ওই 3 জনের মধ্যে একজন হাতে একটা বস্তা ছিল। ওই বস্তায় তো লাশ থাকতে পারে? না স্যার, লাশ যে ছিল না আমি শিওর। কেন? লোকটা এক হাতে বস্তাটা নিয়ে যাচ্ছিল, লাশ ওভাবে নিয়ে যাওয়া যেত না। ওরা কোথায় যাচ্ছে তুমি জিজ্ঞাসা করেছিলে? কি যে বলেন স্যার, সে হচ্ছে মনিব, বিরাট নেতা, কত ক্ষমতা। আমি সামান্য ড্রাইভার, আমাকে যেখানে যেতে বলবে আমাকে যেতে হবে, সব কিছু দেখেও চোখ বন্ধ করে থাকতে হবে। যখন ওরা ফিরল ওদের গায়ে কি কাদা লেগেছিল? আমি তখন গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিলাম। পিছনের সিটে উঠে বসে সাদাত ভাই আমাকে ডেকে তুললে, জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে বলে। আমি তাই করি। ঠিক আছে, এখন তুমি যাও, দরকার পড়লে তোমাকে আবার ডাকা হবে। আর তোমাকে একটা কাজ করতে হবে। বলুন স্যার, কি কাজ? শাহাদাতের গতিবিধির ইনফরমেশন আমাদের দিতে হবে। নিশ্চয় স্যার। শাহাদাত যেন জানতে না পারে, কোনো রকম গড়বড় করলে তুমিও কিন্তু ফেসে যাবে। একদম স্যার। ঠিক আছে, এখন তুমি যাও। ইয়াকুব একেবারে হাঁপ ছেড়ে বাঁচল যেন। অনুমতি পেয়ে সকলকে নমস্কার করে একরকম দৌড়ে সে থানা থেকে বেরিয়ে গেল। ইয়াকুব চলে যাওয়ার পর চাকলাদার বলল, স্যার তাহলে বেরিয়ে পড়ি শাহাদাতকে অ্যারেস্ট করতে। শাহাদাতকে অ্যারেস্ট করতে হলে 8 ঘাট বেঁধে এগোতে হবে ব্রাদার। আগে এসপির পারমিশন নিয়ে রাখো, তারপর রীতিমতো ফোর্সের ব্যবস্থা করো। তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখা দরকার। তোমার রামপুরহাটের ইনফরমারকে ফোন করো তো, আমার কয়েকটা ইনফরমেশন দরকার। ওকে বস। চাকলাদার ফোনে 3 চোখকে ধরে ফোন পাকরাশির হাতে দিল। পাকরাশি তাকে ভালো করে বুঝিয়ে দিল কি কি ইনফরমেশন তার চাই। 3 চোখ আশ্বাস দিল 2 ঘন্টার মধ্যে সমস্ত ইনফরমেশন জোগাড় করে সে ফোন করবে। 2 ঘন্টা অপেক্ষা করতে হলো না, তার আগেই 3 চোখের ফোন এসে গেল। সমস্ত ইনফরমেশন ওই সময়ের মধ্যেই সে সংগ্রহ করে ফেলেছে। যে যে তথ্য তার কাছ থেকে পাওয়া গেল পাকরাশির অনুমানের সঙ্গে তা হুবহু মিলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে পাকরাশি একরকম মজা করেই বলল, Ladies and gentlemen, entire case has been solved. বিশ্বাস, সুব্রত এবং চাকলাদার উল্লসিত হয়ে বলে উঠল, হিপ হিপ হুররে! চাকলাদার তখন বেশ উত্তেজিত। 5 বছর ধরে যে কেস সলভ করা যায়নি সেই কেসের কিনারা হতে যাচ্ছে, তাও আবার তারই হাত দিয়ে। উত্তেজনা তো তার হবেই। স্বাভাবিকের থেকে একটু বেশি উৎসাহিত হয়ে চাকলাদার বলল, তাহলে স্যার আর দেরি কেন, বেরিয়ে পড়ি। ইতিমধ্যে অবশ্য এসপি সাহেবের অনুমতি নেওয়া হয়ে গেছে। তিনি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুমতি নিয়ে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। তিনি সাদা পোশাকের ফোর্সও পাঠিয়ে দিয়েছেন, যারা কাউন্সিলরের বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে, যাতে গ্রেফতার করার সময় কাউন্সিলরের অনুগামীরা কোনো রকম বাধা সৃষ্টি করতে না পারে। এছাড়াও আরও ফোর্স থানায় স্ট্যান্ড বাই রাখা রয়েছে, প্রয়োজন হলেই তারা ছুটে যাবে। অতএব আর অ্যারেস্ট করতে যাওয়ায় কোনো বাধা নেই। পাকরাশি বলল, বেরিয়ে যাও, কিন্তু খুব সাবধান, কোনোভাবে যেন আসামি আগে ভাগে জানতে না পেরে যায়। খুব আঁটোসাঁটোভাবে অভিযান চালাবে, হাত ফসকে যেন পালিয়ে না যায়। শিওর স্যার, শিওর। দলবল নিয়ে চাকলাদার বেরিয়ে যাবার অব্যবহিত পরেই পাকরাশিরা তাদের আস্তানার উদ্দেশ্যে রওনা দিল।
সেখানে গিয়ে পৌঁছতে না পৌঁছতেই এসপি সাহেবের ফোন এসে গেল পাকরাশির মোবাইলে। তিনি জানালেন কলকাতা থেকে ফ্যাক্স মারফত ফরেন্সিক রিপোর্ট পাঠানো হয়েছে। তিনি সেটা পাকরাশিকে মেল করে দিয়েছেন। তিনি আরও জানালেন একটা টুইস্ট আছে রিপোর্টে। বের করে দেখা গেল সত্যি বিরাট টুইস্ট। রিপোর্ট পড়ে বিশ্বাস এবং সুব্রত একেবারে থ। হোয়াট আ সারপ্রাইজ! পাকরাশি কিন্তু একেবারেই স্বাভাবিক, এমনটা যেন হওয়ারই ছিল। সেদিন একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে পাকরাশি বেরিয়ে গেল শান্তিনিবাস থেকে। ফিরল সন্ধ্যার ঠিক আগে। শীষ দিতে দিতে ঘরে ঢুকতেই বিশ্বাস বলল, আপনি কিন্তু ইয়োর অনার আমাদের সঙ্গে খুব অবিচার করছেন। পাকরাশি শীষ থামিয়ে বলল, কিভাবে? এই যে হুট করে কোথায় চলে যাচ্ছেন আমরা কিছু জানতে পারছি না, সব কিছু রহস্য করে রেখে দিচ্ছেন। কৌতূহলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। টোটালি ইনজাস্টিস, বিলকুল না ইনসাফি। বিশ্বাসের কথায় একেবারে হেসে ফেলল পাকরাশি। তারপর বলল, এই কথা? তাহলে আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। শাহাদাতকে অ্যারেস্ট করা হয়েছে, সে এখন লকআপে। ওই খবর পুরনো, আমরা অনেক আগেই জানতে পেরেছি। তাহলে আপনারা তো যথেষ্টই আপডেটেড আছেন। কৌতূহল হওয়ার তো কোনো কারণ দেখছি না। এটাকে কি আপডেটেড থাকা বলে ইয়োর অনার? কিভাবে খুন করলো, কোথায় তার সঙ্গে ভিক্টিমের দেখা হলো, এক রাশ প্রশ্ন জমে আছে পেটের ভিতর। এই যে অস্বস্তি, কি বলবো। পাকরাশি হো হো করে হেসে উঠল। তাতে বিশ্বাসের অভিমান আরো বেড়ে গেল। কপট রাগ দেখিয়ে সে বলল, আমরা ছটফট করছি আর আপনি হাসছেন। সো হার্টলেস। প্লিজ 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 রাগ করবেন না প্লিজ। জাস্ট রাতটুকু পেরোতে দিন, সব জানতে পারবেন। সুব্রত এতক্ষণ চুপ করেছিল কারণ তার মনের কথাগুলো বিশ্বাসই বলে দিচ্ছিল। এবার সেও বলল, কোথায় গেছিলেন স্যার? প্রমাণ সংগ্রহ করতে। পেলেন? হ্যাঁ, অকাট্য প্রমাণ এখন আমার হাতে। কেস প্রমাণ করতে আর কোনো অসুবিধাই হবে না। পরের দিন সকাল মুখার্জি বাড়ির আমবাগানে প্রেস মিটের আয়োজন করেছে চাকলাদার। আগের দিন সন্ধ্যা থেকে প্রেস মিডিয়ার হানায় নাজেহাল অবস্থা ছিল তার। সকলকে পরের দিন আসতে বলায় ভোর থেকেই সকলে এসে হাজির হয়ে গেছে। আমবাগানে তখন ঠিক থেকে ভিড়। প্রেস মিডিয়ার লোকজন, মুখার্জি পরিবারের সকল সদস্য একেবারে থই থই করছে। নির্যাসের সহকর্মীবৃন্দরাও আছে। স্থানীয় উৎসাহী মানুষজনের ভিড়ে যেন মেলা বসে গেছে সেখানে। সকলেই অদম্য কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন। সাথী দেবীকে শিবচরণ হুইল চেয়ারে করে সামনের সারিতে এনে বসিয়ে রেখেছে। ছেলের হত্যাকারীকে দেখার কৌতূহলে তিনি কষ্ট করে ঠায় বসে আছেন। গতকাল রাতেই বাবুলালকে দিয়ে আততায়ীকে শনাক্ত করিয়ে রেখেছে চাকলাদার। ডেপুটি সুপার এক্ষুনি এসে পৌঁছবেন। ডেপুটি সুপারের গাড়ি এসে মুখার্জি বাড়ির গেটে থামতে সমবেত জনতার মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। পাকরাশিদের ডাক পড়ল। একটু দূরে দাঁড়িয়ে তারা ডিএসপির জন্য অপেক্ষা করছিল। রিজুও তাদের সঙ্গী হয়েছে। প্রারম্ভে বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি সাহেব পাকরাশি এবং তার টিমের ভূয়সী প্রশংসা করলেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে পাকরাশির হাতে মাইক তুলে দিয়ে তিনি বিদায় নিলেন। উপস্থিত সকলে পাকরাশির কথা শোনার জন্যই উদ্গ্রীব। পাকরাশি মাইক হাতে নিতেই একেবারে তুমুল হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালো জনতা। পাকরাশি বলা শুরু করল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনারা জানেন 5 বছর ধরে এই বাড়ির একটি রহস্য উন্মোচনের অপেক্ষায় ছিল। কলকাতায় বসে আমার বন্ধু মিস্টার বিশ্বনাথ মারফত খবর পাই এই আমবাগানে নাকি 5 বছর আগে নিখোঁজ হওয়া নির্ভীক সাংবাদিক নির্যাসের আত্মা ফিরে এসেছে। এই বিজ্ঞানের যুগে তো আত্মার অস্তিত্ব মেনে নেওয়া যায় না, তাই সরজমিনে দেখতে এখানে আমি ছুটে আসি। খোঁজখবর এবং সাধারণ বুদ্ধি প্রয়োগ করে বুঝতে পারলাম আত্মা সেজে এই বাড়ির কাজের সহায়ক শিবচরণের ছেলে বাবুলাল এই কাণ্ড করছে। কারণ নির্যাসের মৃতদেহ এই আমবাগানে সমাধিস্থ করতে সে দেখে ফেলেছিল, কিন্তু ভয় সে কথা কিন্তু এতদিন কাউকে বলতে পারেনি। তার কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে খনন করতে নির্যাসের কঙ্কাল বেরিয়ে আসে। ডিএনএ রিপোর্ট সমর্থন করে ওটা নিখোঁজ নির্যাসেরই কঙ্কাল। দেহ উদ্ধারের পর খুনির সন্ধান পেতে আদা জল খেয়ে লেগে পড়ি আমরা। 5 বছর আগেকার ঘটনা।
যেসব সূত্র ধরে অপরাধী পর্যন্ত পৌঁছানো যায় তার কিছুই পাওয়া সম্ভব ছিল না। তাহলে উপায় নির্ভর করতে হয় নির্যাসের কল রেকর্ডস ও লাস্ট লোকেশনের উপর। তার স্ত্রীর বয়ান থেকে জানতে পারি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন নির্যাস অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন। তারপর রাত 10টায় তার কাছে একটা ফোন আসে। সেটি পেয়ে হন্তদন্ত হয়ে তিনি বেরিয়ে যান, আর ফেরত আসেন না। তারপর থেকেই তিনি নিখোঁজ। এই গল্পটা আমাকে চূড়ান্তভাবে বিভ্রান্ত করে গোলক ধাঁধায় ঢুকিয়ে দেয়। আমি সেখানেই ঘুরপাক খেতে থাকি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, গল্প বলছেন কেন স্যার? নির্যাস বাবুর কাছে কি কোনো ফোন আসেনি? সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার আগে পাকরাশি বলল, চাকলাদার কড়া নজর রাখবে, কেউ যেন মাঠ ছেড়ে না যেতে পারে। আমরা সারা মাঠ ঘিরে রেখেছি স্যার, কেউ বেরোতে পারবে না। ফোন এসেছিল ঠিকই, কিন্তু তা তদন্তকারীদের বিপদে চালিত করার জন্য। ওই ফোন পেয়ে নির্যাসের পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ তখন তিনি মৃত। বলেন কি? এই তো রূপকথার মতো গল্প মনে হচ্ছে। একযোগে অনেকেরই বিস্মিত গলায় মৃদু গুঞ্জন উঠল। ঠিক সেই সময় মাঠে যেন বিস্ফোরণ হলো। দর্শক আসনের প্রথম সারি থেকে আলোলিকা চিৎকার করে বলে উঠল, যত সব আজগুবি গল্প শোনাচ্ছেন, এইসব বাজে কথা শোনার মতন সময় আমার নেই। অধৈর্য হবেন না ম্যাডাম, আমি সব প্রমাণ করে দেব। আপনি যে চিত্রনাট্য তৈরি করেছিলেন তা বড়ই খাঁচা হাতে লেখা। এই গল্পটা বিশ্বাস করে যখন আমি গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছি, কিছুতেই দিশা পাচ্ছিলাম না, তখন হঠাৎ মনে হলো না, ওটা গল্প নয় তো। এরপর নির্যাসের কল হিস্ট্রি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু ওই একবার ছাড়া আর কোনোদিন ওই নম্বর থেকে কোনো কল তার মোবাইলে আসার হদিশ পেলাম না। এমন কোনো অপরিচিত কল পেয়ে ওই দুর্যোগের রাতে নির্যাস কেন বাইরে বেরোতে যাবেন? বুঝলাম পুরো গল্পটাই বানানো। অপরাধী যত পরিকল্পনা করেই চিত্রনাট্য রচনা করুক না কেন, তা কখনোই নিখুঁত হয় না। আর সেজন্যই তার নিজের তৈরি করা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভিকটিমের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গুলি করলে অথবা ধারালো কোনো অস্ত্র বা অন্য কিছু দিয়ে আঘাত করলে কঙ্কালের হাড়ে বা করটিতে কোথাও না কোথাও তার চিহ্ন পাওয়া যেত, কিন্তু স্কেলিটনে তেমন কিছুর অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। তাই তাদের ফাইন্ডিংস হলো মৃত্যু হয় বিষ প্রয়োগে অথবা শ্বাসরোধ করে করা হয়েছে। সুতরাং এটা জলের মতো পরিষ্কার, নির্যাস তার নিজের ঘরে তার স্ত্রীর দ্বারা খুন হয়েছেন। রাত 9:30 থেকে বার কয়েকবার অলোলিকা ওরফে রোহানা শাহাদাতের সঙ্গে ফোন করে কথা বলেছিল। অপারেশন সাকসেসফুল এই বার্তাই দিয়েছিলেন তিনি, এবং পরবর্তী পরিকল্পনা রচনা করেছিলেন দুজনে মিলে। তারপর শাহাদাত ইয়াকুবের ফোন থেকে নির্যাসের নম্বর ডায়াল করে। সেই ফোন ধরে অলোলিকা। মিনিটখানেক তারা কথা বলে ওই গল্পটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আবার আলোলিকা প্রতিবাদ করে ওঠে, আপনি আমাকে রেহানা বলে দাগিয়ে দিচ্ছেন কিসের উপর ভিত্তি করে? অত জোরে কথা বলবেন না ম্যাডাম, আমি প্রমাণ হাতে না নিয়ে কোনো কথা বলি না। বলে পাকরাশি পকেট থেকে দুটো কাগজ বের করে সকলকে দেখালো। তারপর আলোলিকা ওরফে রেহানার উদ্দেশ্যে বলল, এই হচ্ছে আপনার হলফনামা, আর এই হচ্ছে আপনার ইসলামিক ম্যারেজ রেজিস্ট্রারের দেওয়া সার্টিফিকেট। এই হলফনামায় আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর এই সার্টিফিকেট প্রমাণ করছে আপনি বছর চারেকের কিছু কম সময় সাদাত হোসেনকে বিবাহ করেছেন ইসলামী আইন মোতাবেক। আচ্ছা, আপনাকে আমার প্রশ্ন, প্রথম স্বামী থাকতে আপনি দ্বিতীয় বিয়ে কি করে করলেন? কারণটা আমি বলে দিই। কারণ আপনি ভালো করেই জানতেন যে নির্যাস আর কোনোদিনও ফিরে আসবে না। আপনার কি আর কিছু বলার আছে রেহানা বেগম? সারা মাঠ তখন ওই নিকৃষ্ট মহিলার প্রতি ঘৃণা বর্ষণ করছে। অতি উৎসাহী কয়েকজন জুতো ছুড়ে দিচ্ছে তার দিকে। পুলিশ তাদের নিরস্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। সেই সময় একজন সাংবাদিক প্রশ্ন করল, মোটিভ কি তাহলে স্যার এদের দুজনের মধ্যেকার অবৈধ সম্পর্ক? নির্যাসের সঙ্গে বিয়ে হওয়ার অনেক আগে থেকেই অলোলিকা ও শাহাদাতের মধ্যে প্রেম ছিল।
রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে অললিকা। একজন বিধর্মীর সঙ্গে কখনোই মেয়ের বিয়ে দেবেন না তার বাবা, তাই তড়িঘড়ি পাত্র দেখে একরকম জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হলো নির্যাসের সঙ্গে। শাহাদাত এরপর থেকে অললিকাকে প্ররোচিত করতে থাকে স্বামীকে খুন করে পালিয়ে আসার জন্য। অবশেষে অঘটনটা দুজনে মিলে ঘটিয়েই ফেলেছিল। খুবই দুর্ভাগ্যজনক। সাথী দেবী কান্নায় একেবারে ভেঙে পড়লেন। একমাত্র পুত্রকে এমনভাবে বিনা দোষে খুন হতে হবে কল্পনাও করতে পারেননি তিনি। এতদিন তবু একটা ক্ষীণ আশা ছিল ছেলে হয়তো একদিন ফিরে আসবে, কিন্তু সেই শেষ আশাটুকুও আজ শেষ হয়ে গেল। সারা মাঠ তখন একেবারে বিষণ্ণ। হাওয়ায় হাওয়ায় যেন বিলাপের সুর বয়ে চলেছে। দূরে কোথাও একটা কুকুর জেগে উঠল। মনে হলো কুকুরটা যেন একেবারে কেঁদে কেঁদে উঠছে। মনে হতে লাগলো পুত্র হারা মায়ের দুঃখে প্রকৃতিও আজ বড় রোরুদ্যমান। শেষ হলো আজকের গল্প উন্মোচন, অন্তিম পর্ব। ন্যারেটেড বাই শুভঙ্কর, পাকরাশি পার্থ, সুব্রত, আসঞ্জন, শঙ্কর বিশ্বাস, সৌরভ, ড্রাঙ্কম্যান, শ্যাডো ফিগার, কোচম্যান ইয়াকুব আর কনস্টেবলের চরিত্রে বিপুল, শ্রীকান্ত মোহলানবিশ, আর জে শ্রমিক, শিবচরণ আলাপন, রিজু ঘটক সৌমিক, সাথী দেবী পিয়ালি, বাবুলাল এবং এসপি রিথি, শ্রীকান্ত চাকলাদার ওসি কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, রকেট মৈনাক, মন্দিরা মুখার্জি শ্রাবস্তি, আলোলিকা মুখার্জি খুশি, জার্নালিস্ট প্রথম পিয়ালি, জার্নালিস্ট তৃতীয় আসঞ্জন। গল্পের সূত্রধার আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।